বাড়িঘর ভাঙচুর করেছে। কিন্তু আমাদের পশ্চিমবাংলার নদিয়া জেলার কালীগঞ্জে দেখলাম একটা ক্লাস 4 এর বাচ্চা তামান্না খাতুন মেয়েটি মায়ের সাথে স্নান করতে যাচ্ছিল। তৃণমূলের বন্ধুরা নাকি তাকে বোম ছুঁড়েছে, বোমের আঘাত গলায় লেগেছে, স্পট ডেথ হয়েছে। বিশ্বাস করুন, আমি সেটা ভিডিওটা দেখার পর থেকে না মানসিকভাবে আমি একটু দুর্বল হয়ে পড়লাম যে আমরা কারা। আমি নওশাদ সিদ্দিকী, আমি আমার কথা বলছি, আমি কার হয়ে বিজেপির বিরুদ্ধে কথা বলছি? আমি কার পক্ষ নিয়ে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি? আমি কার জন্য, কার দাদুর কবরটা বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করলাম? আমি কার ওবিসি সার্টিফিকেট বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে মামলা করলাম? সত্যি আমাকে ঘৃণা লাগছে। তুমি কোন মানুষ? তোমার চরিত্রটা কি? তুমি এত কঠোর হয়ে গেলে। একটা 9 ক্লাস 4 এর বাচ্চা, 9-10 বছর বয়স, তাকে বোম ছুঁড়ে মারা দিলে। তুমি কত কঠোর! সত্যি নিজেকে আজকে ঘৃণা লাগছে। সত্যি কথা বলছি, মনটা ভারাক্রান্ত। ওই মায়ের একটাই বাচ্চা ছিল, আর অন্য কোনো সন্তান নাই। সেই মাটির কি অবস্থা হচ্ছে ভাবুন, ওই পরিবারটার কি অবস্থা হচ্ছে ভাবুন। আমাদেরকে এত হিংস্র বানাচ্ছে কে? এটা আমাদেরকে খুঁজে বার করতে হবে যে আমরা এত হিংস্র হয়ে যাচ্ছি। একটা 9-10 বছরের বাচ্চাকেও ছাড়ছি না আমরা, রাজনীতির কারণে ওকেও খুন করতে হচ্ছে আমাদেরকে। আমরা তো এত বড় জানোয়ার পশু ছিলাম না, আমাদেরকে পশুটা বানাচ্ছে কে? এই রাজনৈতিক কারবারিরা আমাদেরকে পশু বানাচ্ছে। তাই অনুরোধ করছি আপনাদের, যার যে দলটা ভালো লাগবে করুন, দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করুন। আর না হলে ওই রকম হবে, কারো মায়ের কোল খালি হবে, তো কেউ স্বামী হারা হবে, কেউ পিতা হারা হবে, আপনার আমার মধ্যে হবে। ওই তামান্না খাতুন হবে না, রে ওই আফরোজার মা বাবা হবে, মা হবে। একটু ভাববেন মাথায়। এমন কোন নির্বাচন নেই পশ্চিম বাংলাতে হিংসা খুন ছাড়া হচ্ছে না। কেন কেন হচ্ছে না হিংসা খুন ছাড়া? কাদের হাতে দায়িত্ব আছে শান্তিপূর্ণ নির্বাচন করাবার? এই শুভেন্দু অধিকারী যেই দলে এখন আছে, সেই দল পরিচালনা করছে ইসিআই কে। ও যতই বলুক আলাদা স্বতন্ত্র দল, একটা সংস্থা, ও মুখে বললেও খাতায় কলমে থাকলেও বাস্তবিক অর্থে কি হয় আমরা জানি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দায়িত্ব হচ্ছে ওই ইলেকশনটাকে কন্ডাক্ট করবে, শান্তিপূর্ণভাবে নির্বাচন করানো। কিন্তু দুর্ভাগ্য, পশ্চিম বাংলায় পাড়ার তৃণমূলের কথা আমি বাদ দিলাম, যারা রাজ্য স্তরে তৃণমূল নেতারা বসে আছে, তারা তো লাশের রাজনীতি ছাড়া দল করতে পারবে না। আর তারা সব সময় চাইবে পিছিড়ে বর্গের মানুষ ক্ষতিগ্রস্ত হোক। তারা সব সময় চাইবে মুসলমানের রক্ত কিভাবে দেখতে পাবো। আমি অন ক্যামেরা বলছি, হ্যাঁ, আমি সেকুলার ফ্রন্টের আমি চেয়ারম্যান হিসাবেই বলছি। বলতে পারে শুধু মুসলিম মুসলিম করছে কেন? বাস্তব কথাটা বলছি যে আজকে আমাদেরকে পশু বানিয়েছে কে? এই রাজনৈতিক কারবারিরা। যে রাজনীতি করার জন্য আমি আমার ভাইজিকে বাদ দিলাম না খুন করতে, রাজনীতি করার জন্য আমি আমার ভাইয়ের নামে মিথ্যা মামলা দিতে পিছপা হচ্ছি না, রাজনীতি করার জন্য একে অপরকে খুন করতে পিছপা হচ্ছি না। এই পশুর মতো চিন্তা ভাবনা আমাদের মনে কে ঢুকালো এই রাজনৈতিক কারবারিরা। আর আমরা, এরা আমাদেরকে যেমন ভাবে ঘুরাচ্ছে আমি তেমন ভাবে আমরা ঘুরছি। আর কবে আমাদের জ্ঞান হবে আপনারা বলুন তো? এই সবার বাড়ি তো বাচ্চা আছে নাকি? এখানে তো এরকম ক্লাস 4-5 এর বাচ্চা না এখানে? এই তো দূরে দেখি দাঁড়িয়ে আছে। বলুন তো, যার মায়ের গেল, একটা বাইট দিচ্ছে একটু আগে, যে নির্বাচন হবে আর মুসলমানের রক্তপাত হবে না, এটা হতে পারে? নির্বাচন হলো, মুসলমান খুন হলো না, পিছিয়ে বর্গের দলিত খুন হলো না, আদিবাসী খুন হলো না, এটা হতে পারে না। যত নির্বাচন এগিয়ে আসবে 2026-এ দেখবেন মরবে কে দলিত, মরবে কে আদিবাসী, মরবে কে মুসলমান। একটা সামান্য উপনির্বাচন রেজাল্ট শাসক দল জিতছিল, তারা জিতেছিল, ওই সিটটা আবার তারা জিতছিল।
যেখানে গণনা কেন্দ্র তার থেকে 5 কিলোমিটার দূরে ওখানে নাকি বিজয় মিছিল বার করেছিল। সেই বিজয় মিছিল থেকে বোম ছুড়েছে। একটি ক্লাস 4 এর 9-10 বছরের ফুটফুটে বাচ্চার গলায় লেগেছে। এখান থেকে মানে জাস্ট হালকা ঠেকে আছে, পুরো স্পট ডেট। মানে ভাবতে পেরেছে কে মারলো? তামান্না খাতুন মরলো। কে মেরেছে? কোন শেখ না হলে মোল্লা, যারা গ্রেফতার হবে দেখবেন। বুঝতে পারছেন আমি কি বলছি? তাহলে যাকে মারলো সে মরলো, তার পরিবার ধ্বংস হলো, আর যে মারলো শেখ না হলে মোল্লা অ্যারেস্ট হবে, লাইফটা গেল। তাহলে মারলো কে, মরলো কে, ধ্বংস হলো কে? আর 1,21,000 টাকার মাইনে 5 বছর, এখন যেতে 1 বছর মতো টাইম আছে, পাবে কে? যেটা মাথায় আসছে, নেতা পাবে 1,21,000। আর এ নেতার জন্য যে গ্রেফতার হয়েছে, একটা আরো বেশি গ্রেফতার করতে হবে। অপদত্ত রাজ্য সরকারের প্রধান উনি শোক জ্ঞাপন করে কড়া ব্যবস্থা নিতে বলেছে। আমি আপনাদের বলে যাই, ওই গ্রামটা, ওই এলাকাটা দীর্ঘদিন ধরে উত্তপ্ত। ওখানে একবার রাজনৈতিক সমস্যা তৈরি হয়েছিল। তৎকালীন সময় যিনি ওসি স্যার ছিলেন, সেই ওসি স্যারকে বোম লেগেছিল। তার হিপের পিছন সাইডটা, পাছার পেছন সাইডটা উড়ে গিয়েছিল। মানে কত খতরনাক জায়গা। সকাল থেকে ওখানে ঠুসঠাস চলছে, তারপরেও কেন পুলিশ দেয়নি? ও তো দেখে নিয়েছে উইকেট পড়লে কার পড়বে, হয় মুসলমান, দলিত, আদিবাসী পড়বে, পিছড়ে বর্গের, ওদের 2-4টে পড়ুক, ওইটা নিয়ে আমরা রাজনীতি করতে। আমার বলার এটা কারণ আপনাদেরকে, যে মার খাবো আমি, মরবো আমি, জেল খাটবো আমি, ধ্বংস হব আমি, আর তুমি 1,21,000 টাকা মাইনে এমএলএ হয়ে যাবে আর বিভিন্ন ফ্যাসিলিটি নেবে। তো একটু আমাদেরকে সচেতন হতে হবে, আর না হলে আমাদেরকে লড়িয়ে দেবে, আমরা মরতে থাকবো, দলিত আদিবাসী মুসলমান মিলে মারপিট করে মরবো, আর গদিটা অন্য কেউ মজা মেরে দিয়ে বেরিয়ে যাবে। কেন এত হিংসা? আমাদের ভাবতে হবে, আমাদের মনের মধ্যে এগুলো ঢুকাচ্ছে কি? এটা যদি না আমরা খুঁজে পাই, আমাদেরকে এই ধরনের ব্যবহার করবে, একে অপরের প্রতি বোম ছুড়ার কাজে আমাদেরকে লাগাবে। আমি বলেছিলাম ন্যাশনাল লেভেলে একটা বিভিন্ন পত্রিকায় এসেছিল, স্টেট লেভেলের পত্রিকাতে এসেছিল যে তৃণমূল কংগ্রেস শওকত মোল্লার মতো বোম মাদা নেতাকে পছন্দ করে, শিক্ষিত মুসলিম নেতাকে ওরা পছন্দ করে না। আমি আপনার এলাকার কথা বলছি, আমি জানি না কি আছে আপনার এলাকাতে, খোঁজ নিয়ে দেখুন। যে সমস্ত তৃণমূলের মুসলিম শিক্ষিত লিডারগুলো আছে, ক্রমশ তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। যে যত ভালো বোম মারতে পারবে, যে যত ভালো লাঠিয়াল বাহিনী হবে, যে যত গুন্ডামি করতে পারবে, যে যত তোলাবাজি করতে পারবে, সেই সমস্ত নেতাদেরকে সামনে নিয়ে আসছে। ভুল বলছি নাকি? এলাকার কথা বলছি। তৃণমূলের শিক্ষিত মুসলিম নেতাগুলোকেই সাইড করে দিচ্ছে, কারণ ওরা থাকলে মারাপিট হবে না, ওরা মারপিট করতে দেবে না। কারণ ওরা বলবে যেই চাচার ছেলে সেই কংগ্রেস করুক আর আইএসএফ করুক, সকাল বিকাল এক জায়গায় বসে চা খাচ্ছি, সেই চাচার ছেলেকে আমি মারবো, আমার রুচিতে বাঁধবে। তাহলে শিক্ষিত মারপিট করতে পারবে না, তুই সরে যা। কাকে নিয়ে আসবে? যে বোম মারতে পারবে ভালো, যে মারামারি করতে পারবে ভালো, তাকে নিয়ে আসবে। এইটার পরিবর্তন করার জন্যই আমরা রাজনীতির ময়দানে এসেছি। বন্ধুগণ, আজকে কাশ্মীরের পেহেলগাঁওতে যে বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে, হামলার যে সমস্ত আমার ভাইরা শহীদ হয়েছে, তাদের স্মৃতিতে রক্ত অর্পণ শিবির, 100 জন রক্ত যোদ্ধা তাদের স্মৃতিতে রক্ত দিয়েছে। রক্তের সংকট যখন দেখা দিচ্ছে, সেই সময় আমার রক্ত যোদ্ধা ভাইরা এসে রক্তের যোগান দিচ্ছে। সেই সমস্ত রক্ত যোদ্ধাদেরকে আমি ধন্যবাদ জানাই। সাথে সাথে এই পরিযায়ী শ্রমিকদের উপরে যে জুলুম নির্যাতন হচ্ছে, এটার প্রতিবাদে, এবং কাশ্মীরে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার প্রতিবাদে আজকে প্রতিবাদ সভা। আমি দুটো বিষয় আজকে বলবো। কটা বাজে? আর ওয়াকাফ সংশোধনী আইনের প্রতিবাদে আমি দুটো বিষয় আজকে একটু বেশি করে বলবো। একটা হচ্ছে ওয়াকাফ আইন কেন প্রত্যাহার করতে হবে, সেই বিষয়ে কিছু কথা বলবো, আর পরিযায়ী শ্রমিকদের কথা বলবো। এই মেদিনীপুরের শ্রমিকরা বেশিরভাগ কোথায় আছে? ভিন্ন রাজ্যে আছে।
পার্শ্ববর্তী রাজ্যে উড়িষ্যাতে প্রচুর একটা হেভি অংশের মেদিনীপুরের শ্রমিকরা আছে। কত আছে? বেশি নাই। সারা পশ্চিম বাংলা থেকে মাত্র 30,000 শ্রমিক উড়িষ্যাতে আছে। আর উড়িষ্যা থেকে কত লাখ মানুষ বাংলায় কাজ করে খায় জানেন? কত হতে পারে? 3 লাখ। কিন্তু উড়িষ্যাতে বাঙালি যে সমস্ত শ্রমিকরা আছে, সে হিন্দু মুসলিম নির্বিশেষে তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে বাংলায় কথা বলার জন্য। তোরা চলে যা, তোদের এনে কাজ দেব না। আমি উড়িষ্যার কথা এই জন্যই বলছি, পার্শ্ববর্তী রাজ্য তো নাকি আমাদের কাছ থেকে উড়িষ্যার কাছে, দীঘা পার হলেই তো নাকি। মহারাষ্ট্রে হচ্ছে, হরিয়ানাতে হচ্ছে, সাউথ ইন্ডিয়াতে হচ্ছে, ইদানিং কালে সাউথ ইন্ডিয়াতেও শুরু হয়ে গেছে। ব্যাঙ্গালোরে কংগ্রেসের সরকার চলছে, ওখানে 5টা পরিবার আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট শামসুর আলী মল্লিকের স্যারকে ফোন করছে, স্যার নলেজ সিটিতে আমার বাচ্চাটাকে ভর্তি করিয়ে দেবেন মাঝপথেই, কারণ আমরা ব্যাঙ্গালোরে আছি, এখান থেকে আমাদের তাড়িয়ে দিচ্ছে, বলছে তুই এখানে ব্যবসা করতে পারবি না। কিন্তু ব্যাঙ্গালোরে তো আমার ছেলেটাকে পড়াচ্ছিলাম, মাঝপথে তো কোনো জায়গায় নাও নিতে পারে স্কুলের, অন্তত নলেজ সিটিকে বড় ভাইজানকে বলে অন্তত আমার ছেলেটাকে ভর্তির ব্যবস্থা করে দিন। অর্থাৎ সেখান থেকে সে কাজ ছেড়ে পালিয়ে আসছে। এর ওষুধ আছে না নেই ভাই? এর ওষুধ আছে, এগুলো টোটাল বন্ধ হয়ে যেত। কিন্তু ওষুধটা দেওয়ার দায়িত্ব তো আমার না, দেননি আপনারা। যদি আপনারা আমাদেরকে এই রোগের ঔষধ দেওয়ার দায়িত্ব দিতেন, তাহলে উড়িষ্যায় একটাও বাঙালি শ্রমিকদের দিকে তাকাবার সাহস থাকতো না উড়িষ্যার মানুষের। যদি দায়িত্ব দিতেন আমাদেরকে, মহারাষ্ট্রে যেভাবে সোমনাথ দেবনাথকে খুন করেছে, ওই খুন করার সাহস পেত না। হরিয়ানাতে যেভাবে সাবির মল্লিককে খুন করেছে, খুন করার সাহস পেত না। আপনার রাজস্থানে যেভাবে আফরাজুলকে খুন করেছে, খুন করার সাহস পেত না। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি এই ওষুধ দেওয়ার দায়িত্বটা আমাদের দিতেন। কিন্তু দুর্ভাগ্য, ভোট এসে গেলে তো আপনাদেরকে যে মলি সাহেব যেটাই বুঝাই ভাবেন সেটাই ঠিক, আর আমরা গরু ছাগল, আমরা ভুল বলছি। হ্যাঁ, গরু ছাগল এই জন্যই বলছি আমি ভাই। আরে কি বলবো আপনাদের, বলে দিচ্ছে বিজেপিকে আটকাতে হবে, তৃণমূলকে ভোট দাও। ভালো কথা দিলে, বিজেপির বাপের ক্ষমতা ছিল নি আব্দুল করিমের বাড়িতে জগন্নাথ মন্দিরের প্রসাদ পাঠানোর, দিচ্ছে তো সাইজ করে মমতা ব্যানার্জি। আপনাদের কেমন লাগছে? খাও, কেমন লাগছে? ভোটের সময় মলি সাহেব তুমি গুতাগুতি করছে মসজিদের সাইডে, যে কোন স্টেজ থেকে ভোট ভাগাভাগি করা যাবে না, বিজেপি চলে আসবে। বিজেপি চলে আসলে কি করবে বলো? কি করবে? কিন্তু বিজেপিকে আটকে আপনি কি করছেন? যাকে আটকাবার দায়িত্ব দিচ্ছেন, সে দুয়ারে রেশনের মাধ্যমে আপনার বাড়ি মুসলিম সম্প্রদায়ের যেটা ধর্মীয় ভাবে বারণ আছে প্রসাদ গ্রহণ করা, সেটাও আপনাকে খাওয়াতে বাধ্য হচ্ছে। তাহলে বিজেপি আর তৃণমূলের তফাৎ কি? আচ্ছা আপনি বলুন, কালকে যদি তৃণমূল বলে, আজকে প্রসাদের বলে আমি শুধু বিরোধিতা করছি না, কালকে যদি মমতা ব্যানার্জি বলে আপনার ভোট পাওয়ার জন্য সামনের কুরবানির সময় গরুর গোশ সব ভোটারদের বাড়ি বাড়ি পাঠাবো, এটা আমি কি মানবো? এটা আমি চরম বিরোধিতা করব। কারণ সরকারের কাজ নয় গরুর গোশ বাড়িতে বাড়িতে পাঠানো, জগন্নাথ ধামের প্রসাদ বাড়িতে বাড়িতে পাঠানো। সরকারের কাজ হওয়া দরকার ছিল ওয়ান ফ্যামিলি ওয়ান জব, প্রতিটা বাড়ি থেকে একটা করে সদস্যকে চাকরির ব্যবস্থা করা। সেটা ব্যর্থ হয়েছে। ব্যর্থতা ঢাকার জন্য আপনার বাড়ি প্রসাদ পাঠাচ্ছে, কোনোদিন আপনার বাড়ি গরুর গোশ পাঠাবে। যে মলি সাহেব গুলো ছিল, সেই মলি সাহেবদের মুখে আজকে কথা নাই। আমি আশা করব সেই মলি সাহেবগুলো বলিষ্ঠ কণ্ঠে মমতা ব্যানার্জিকে বার্তা দেবে এবং মমতা ব্যানার্জি এই কাজকে প্রকল্পকে বন্ধ করবে। অ্যাকচুয়ালি এটা কিন্তু ব্যাপার কি জানেন, শুনলাম 42 কোটি টাকার এটা প্রজেক্ট, 42 কোটি টাকা খরচ হচ্ছে। অ্যাকচুয়াল আপনার প্রসাদটাও বাড়িতে পাঠানোর ব্যাপার নয়, 42 কোটি টাকা থেকে 50% 21 কোটি টাকাটা পকেটে ভরতে হবে, এই হচ্ছে ব্যাপার। মাদ্রাসার কম্পিউটার টিচার যারা আইসিটি, তারা দীর্ঘকাল মাইনে পাচ্ছে না। আপনারা আমার বাড়ির ছেলে যারা মাদ্রাসায় পড়াশোনা করে, কম্পিউটার যারা শেখায়, সে টিচারদের মাইনে দিচ্ছে না, উল্টে 42 কোটি টাকা খরচ করে এই কাজটা করছে। আপনারা আমার ছেলেদেরকে যারা বৃত্তিমূলক শিক্ষা দেয়, কেউ 18 মাস
ল্যাব অ্যাসিস্ট্যান্ট, তারা মাইনে পাচ্ছে না, কিন্তু আপনার বাড়ি প্রসাদ পাঠানোর জন্য তৎপরতা দেখাচ্ছে। কারণটা কি? যদি আপনার ছেলে কম্পিউটার শিখে যায়, আপনার ছেলে যদি শিক্ষিত হয়ে যায়, ওর হয়ে বোম বাঁধবে কে? ওর হয়ে মারামারি করবে কে? ওর হয়ে খুনোখুনি করবে কে? ওর হয়ে বুথ দখলটা করবে কে? ওর হয়ে দালালিটা করবে কে? ওই জন্য আপনার ছেলে না শিক্ষিত হয়, শুধু রাজ্য একা দায়ী নয়, নওশাদ সিদ্দিকীর মতো অনেক নেতারাই চায় যে এই মুসলমান, দলিত, আদিবাসীরা অশিক্ষিত হয়ে থাকুক, এদের নেতা সেজে আমি লাঠি ঘুরাবো, আমি কামাবো, এরা অশিক্ষিত হয়ে গাদা হয়ে পড়ে থাকুক। অনেকের গায়ে লাগতে পারে, কিচ্ছু করার নেই আমার ভাই, অনেকের গায়ে লাগতে পারে কথাটা শুনে। আমি আমার দিয়ে বলেছি ভাই, নওশাদ সিদ্দিকী চাইছে তার ভক্তরা অশিক্ষিত হয়ে থাকুক। কারণ কি? ভক্তদের বলবো কাগে কান নিয়ে চলে যাচ্ছে, ভক্তরা বলবে যে হুজুর কাগে কান নিয়ে চলে গেছে। আর ভক্ত যদি শিক্ষিত হয়ে যায়, কাগের দিকে তাকাবে না, কানে হাত দিয়ে বলবে ভাইজান, নওশাদ ভাইজান আপনি কিন্তু ভুল বলেছেন। বুঝতে পেরেছো কি বলছি? ওই জন্য আমি তো আপনাকে শিক্ষিত করব না। খারাপ লাগছে নাকি কারো? খারাপ লাগলে বলেন, আমি টপিক চেঞ্জ করে দেবো। বললাম আমি টপিক চেঞ্জ করে দেবো, আমার কাছে অনেক টপিক আছে বলার, সারা রাত পার করে দিতে পারবো। তো আমাদের বুঝতে হবে, আমাদের ভাবা দরকার কি আমার হয়ে বলছেটা কে, আমাকে সেই লোককে খুঁজতে হবে। যদি আমাদের মধ্যে একটা খারাপ প্রবণতা আছে, কি প্রবণতা? আমি দলিত, আমার হয়ে একজন দলিত বলবে, আমি আদিবাসী, আমার হয়ে একজন আদিবাসী বলবে, আমি মুসলমান, আমার হয়ে একজন মুসলমান বলবে, এই প্রবণতাটাকে দূরে সরিয়ে রাখতে হবে। পশ্চিমবাংলার বিধানসভাতে 18টা এসটি অর্থাৎ আদিবাসী কমিউনিটির বিধায়ক আছে, তারা জোর গলায় বলতে পারছে না বিধানসভায় দাঁড়িয়ে একসাথে যে কেন ফেক এসটিরা এসটি কোটায় চাকরি করবে, এ কথা বলার সাহস দেখাতে পারছে না। কিন্তু 18 জন এসটি বিধায়ক আছে, লাভ কি? পশ্চিমবাংলার বিধানসভাতে 63টার উপরে দলিত সমাজের বিধায়ক আছে, শিডিউল কাস্ট সমাজের, তারা একবারের জন্য বলছে না ফেক এসটি সার্টিফিকেট বন্ধ করতে হবে, বলার সাহস তাদের নাই। পশ্চিমবাংলার বিধানসভাতে 43টার অধিক মুসলিম বিধায়ক আছে, তারা একবারের জন্য দাঁড়িয়ে বলছে না রমজান মাসে হিজাব দিয়ে, টুপি দিয়ে ইফতার খাওয়ার থেকে বড় কথা, রমজান মাসে সারা দিন রোজায় রেখে সন্ধ্যাবেলায় ইফতার করার সময় যে ফলটা মুখে তুলি, অন্য সময় থেকে 3 গুণ 4 গুণ দাম বেশি, দামটা কমাতে হবে, এতটুকু কথা বলার সাহস তাদের বিধানসভাতে নাই। তাহলে লাভটা কি হবে? 43টা মুসলিম বিধায়ক দিয়ে পাঠাতে হবে মানুষের হয়ে কথা বলার। ভাঙড় পাঠিয়েছে, সারা রাজ্যের মানুষ দেখছে, আর দাঁতে দাঁত আঙুল কামড়াচ্ছে। 2021 সালে এই বিজেপি তৃণমূলের ফাঁদে না পড়ে যদি 10টা নওশাদ সিদ্দিকী পাঠাতে পারতাম, তাহলে রাস্তাঘাটে সামাজিক ভাবে কোনো ধর্মীয় স্লোগান তুলে কোনো ভাইকে পিটিয়েও মারতো না, বা কারো গলায় জবের মালা পরে স্কুলে গেলে তাকে স্কুলে যাওয়া থেকে আটকাতে পারতো না, বা কেউ হিজাব পরে গেলে, বোরকা পরে গেলে বোরকা খুলতে হবে বলে তার বোরকা ধরে টানাটানি করার সাহসও পেত না। পাঠাতে হবে জনগণের জনপ্রতিনিধিকে। তাই আপনাদের বলবো, ওই আপনাদের এলাকার একটা বড় নেতা আছে না, এখন হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলেছে, বুঝতে পেরেছেন তো কে? এখন উনি কোন দলে আছে? এখন কেন বললাম বলুন তো? কেন কেন বললাম এখন? বুঝতে পারছেন তো? কখন কোথায় থাকবেন উনিও জানে না, আমরা তো দূরের কথা। যাক, আপনাদের এলাকায় এক নেতা আছে, এতদিন ধরে আপনাদেরকে কি বুঝিয়েছে? আমি তোমার জন্য লড়াই করব, তোমার জন্য লড়াই করব, তুমি আপনারা বলছেন দাদা আমার, দাদা আমার। এখন সেই দাদাই গিয়ে কি বলছে? আপনাকে মোল্লা, আপনাকে জেহাদি, আপনাকে কোমরে লাথি মেরে ওই তার দল বলছে কি বাংলাদেশে পাঠিয়ে দেবো। ওই দাদাকে তো এখন চিনে ফেলেছেন বলে ওকে বলছেন কত বড় গাদ্দার। আর যে দাদাগুলো এখনো চিহ্নিত হয়নি, কি বলছি বুঝতে পারছেন না? ওকে তো চিনে ফেলেছেন, ও সার্টিফাইড, ওকে আমরা ওনার কথা আমরা বিশ্বাস করব না। কিন্তু যেই দাদাগুলো এখনো ওই ধরনের, 2019 সালের আগে এই দাদা যেমন ছিল, এখন যে দাদাগুলো আছে পাঁচিলে উঠে বসে আছে, সেই দাদাগুলোকে চিনতে হবে। সেই দাদাগুলো কারা? যেই দাদাগুলো আমার ওয়াকফ আন্দোলনে আমার পাশে থাকছে কি থাকছে না, এখন থেকে তারা বুঝিয়ে দিচ্ছে।
আপনার এলাকার নন্দকুমারের বিধায়ক কে? হ্যাঁ, কোন পার্টি? হ্যাঁ, তৃণমূল পার্টি। তাহলে এনার উচিত ছিল কি আপনার ওয়াকফ নিয়ে আপনি চিন্তিত তো নাকি? মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান নিয়ে চিন্তিত তো? সুকুমার বাবুর উচিত ছিল কি সুপ্রিম কোর্টে গিয়ে একটা মামলা করা, তাই না? জনপ্রতিনিধি মানে কি ভাই? মানে কি? জনগণের প্রতিনিধিত্ব করবে, জনগণ বিপদে আপদে জনগণের পাশে দাঁড়াবে, সুরাহা করবে। এখন এই কোন বিধানসভা কি নন্দকুমার বিধানসভার মানুষজন আতঙ্কিত, চিন্তিত যে মাদ্রাসা, মসজিদ, কবরস্থানের জায়গা থাকবে না বড় বড় বিজেপি কেড়ে নেবে, তাই না ভাই? তাহলে এর হাত থেকে বাঁচতে গেলে কি করতে হবে? দুটো রাস্তা, মাঠে ময়দানে শান্তিপূর্ণভাবে আন্দোলন সংগঠিত করা, সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করা। তা আপনার জনপ্রতিনিধি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে? জিজ্ঞাসা করবেন না? উল্টে তারা কি বলছে যে এখানে নয় দিল্লিতে গিয়ে করুন। এটা বুঝতে হবে ব্যাপারটা কোথায় হচ্ছে। তৃণমূলের, বিজেপির বিরুদ্ধে কথা বলছি আর তৃণমূলের কালীঘাটের বুক চিনচিন করছে ভাই, এটা বুঝতে হবে। রাগ করলে হবে না। আমার কথা লোকাল তৃণমূলের বন্ধুরা শুনতে পারে। আমি লোকাল তৃণমূলের বন্ধুদেরও বলছি, আপনার দাদুর কবরটা বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি কিন্তু মামলা করেনি, নওশাদ সিদ্দিকী মামলা করেছে। এটা মাথায় রাখবেন, মাথায় রাখবেন। আপনি যে মসজিদে নামাজ পড়েন সেই মসজিদটা কেড়ে নেওয়ার অপচেষ্টায় বিজেপি চালাচ্ছে। এই অপচেষ্টা বন্ধ করার জন্য কোন অভিষেক ব্যানার্জি মামলা করেনি, এই নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর ছোট ভাই মামলা করেছে। এটা মাথায় রাখবেন। যখন আপনাকে বলেছিল বিদেশি বাংলাদেশি বলে তাড়িয়ে দিবার জন্য যে এনআরসি নামক বিল নিয়ে এসেছে, সেই বিলকে আটকানোর জন্য কোন দাদা দিদি সুপ্রিম কোর্টে যায়নি, আব্বাস সিদ্দিকীর ছোট ভাই সুপ্রিম কোর্টে গিয়েছিল। তার জন্য আপনি এখনো মাথা তুলে আছেন। শুধু তাই নয়, আপনার যে ওবিসি সার্টিফিকেটটা নিয়ে নেতা সেজেছেন, প্রধান হয়েছেন, উপপ্রধান হয়েছেন, সমিতির সভাপতি হয়েছেন, সহসভাপতি হয়েছেন, জেলা পরিষদের দায়িত্ব পেয়েছেন, এই সার্টিফিকেটটা আজকে ধ্বংসের পথে, যাতে না ধ্বংস হয়ে যায় সেই জন্য আমি মামলা করেছি সুপ্রিম কোর্টে। আমি একটা নয় দুটো মামলা করেছি। আমার নিজের নামে একটা মামলা, আর আপনার মেদিনীপুরের বিপ্লবী মাটির এক ছেলেকে দিয়ে আমি আমার খরচে মামলা চালাচ্ছি। কোনো দাদা দিদি করেনি, এটা মাথায় রাখবেন। রাগ হলে দেন দুটো চারটে কথা বলুন, কিন্তু এটা মাথায় রাখবেন। রাত্রে মাথায় যখন ঘুমাবেন বালিশে মাথাটা দিয়ে বলবেন, নওশাদ ভাইজান, আব্বাস ভাইজান নাকি তো উল্টো পাল্টা বলি, জাম বলতে তো ট্যাক্স লাগে না, কিন্তু নওশাদ ভাইজান, আব্বাস ভাইজান ছাড়া কোন ভাইজান বা কোন দাদা দিদি আমাদের জন্য সুপ্রিম কোর্টে মামলা করেছে? পাবেন খুঁজে? তাই বলছি, তৃণমূলে যারা ভাইয়েরা আছেন গুটি করে কথা বলবো, ঠান্ডা মাথায় শুনবেন। যদি ভালো না লাগে, আমার নাম্বার তো ইন্টারনেটে গেলে পাবেন, গুগলে গেলে পাবেন, সার্চ করবেন, ফোন করে দু চারটে কথা বলবেন। গালাগালি দেবেন না, ভালো ভালো বুঝিয়ে দেবেন আমাকে যে ভাই এটা আপনার ভুল হচ্ছে। নাহলে আমার বাড়িতে আসবেন, কোনো সমস্যা নেই, নিশ্চিন্তে থাকবে। আজকে একজন একটা দেখলেন না, একটা আমার এক বিধায়কের শরীর খারাপ হয়েছে, তাকে আমি করেছি বলে বলছি না, কে সে আমার কি শত্রু নাকি? রাজনৈতিক ভাবে সে আমার চরম প্রতিপক্ষ, কিন্তু বিপদে পড়েছে তার আমি পাশে থাকবো না? তো নিশ্চিন্তে ভাবে আমাকে দরকার লাগলে ডাকবেন, ভাইজান এটা আপনার ভুল ছিল, আমি ভুল শুধরে নেব। কিন্তু একটু কথা বলবো, আপনারা শুনবেন। আচ্ছা আপনি বলুন, শুভেন্দু অধিকারী মহাশয় আপনার এলাকার নেতা, যেভাবে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ লেগে যাবে, দাঙ্গা যে কোনো সময় লেগে যাবে, মুসলমানদের জিহাদি মাদ্রাসায় নাকি জিহাদি পাঠ দেওয়া হয় বলে কথা বলে বেরোচ্ছে, মুসলমানদেরকে অপমান করছে না? আপনারা বলুন, অপমান করছে না? তাহলে কি করতে হবে? এফআইআর করতে হবে। কে এফআইআর করবে? আমরা বারবার বলছি, পুলিশের একটা ক্ষমতা আছে সুমোটো, অর্থাৎ নিজে থেকেই সে মামলা করতে পারে। আমি একটা পুলিশকে একবার দালাল বলেছিলাম। আমি কিন্তু পুলিশদেরকে দালাল বলি না, পুলিশ আমাদের সামাজিক বন্ধু, পুলিশকে বন্ধু সহযোগিতা কথা সব সময় বলি। যাক, একটা পুলিশকে একবার দালাল বলেছিলাম, সেই জন্য আমার বাড়িতে নোটিশ চলে এসেছিল, আমার নামে মামলা হয়ে গেছিল। আমি কিন্তু জামিন নিইনি, আমি বলছি আমি ওই মামলায় জামিন নিইনি। অন্য মামলায় অনেকে জামিন নিচ্ছি, অনেক মামলা ইচ্ছা করে জামিন নিইনি, ওই মামলাটা জামিন নিইনি। কারণ আমি ওই দালালকে দালাল বলেছি, তাতে মামলাতে জেল খাটতে হয়, আমি জেলে গিয়েও বলবো, জজের সামনেও বলবো ও দালাল, ওই জন্য দালাল বলেছি আমি। দালাল
গালাগালি করেছে। আর অন্য পুলিশের হয়ে কথা বলেছি, অমিতাভ মালিক না নন্দী আমাদের দার্জিলিং এ গুলি করে মেরেছিল সাব ইন্সপেক্টরকে। হ্যাঁ ঠিক আছে, তার পাশে আমরা দাঁড়িয়েছি, পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছিলাম। এমনি যারা পুলিশে আছে তাদের পাশে আমরা সবসময় আছি। দেখ আমি গুটি করে কথা বলছি, যে শুভেন্দু অধিকারী এত হিংসা ছড়াচ্ছে, ওকে এতক্ষণ জেলের মধ্যে রাখা দরকার ছিল তো। কেন জেলের মধ্যে রাখেনি ভাই বলুন? আমার তৃণমূল ভাইরা যারা দূরে শুনছেন তাদের কাছে ছেড়ে দিচ্ছি, যদি শুভেন্দু অধিকারী হিংসাত্মক কথা বলা ছেড়ে দেয়, তাহলে আমরা আর বিজেপিকে নিয়ে চর্চা করব কেউ? বিজেপিকে কেউ ভয় পাবো? অ্যাকচুয়ালি এটা তো ভয় দেখানো হচ্ছে। কি বললো? ক্ষমতায় আসলে তৃণমূলের যে সমস্ত মুসলিম এমএলএরা থাকবে তাদেরকে চাংতুলা করে রাস্তায় ফেলে দেবে। কম বড় কথা? ও সাহস পেল কোথা থেকে? ওকে সাহস কে দিল? এই বলার দ্বিতীয়বার সাহস পেত না? ওনার ঘাটটা ধরে ওনাকে ধরে জেলের মধ্যে রাখা দরকার ছিল, যে তুমি একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে এই রকম তুমি বলতে পারো না। মানুষের ম্যান্ডেট নিয়ে যে বিধানসভার মধ্যে আসবে, তুমি তাকে বাইরে বার করার তোমার হাতে ক্ষমতা নাই। তুমি অপব্যবহার করছো, তুমি বলছো ক্ষমতার, তোমাকে এখনই জেলের মধ্যে পাঠিয়ে দেবো। জেলের মধ্যে রাখা দরকার ছিল তো, কেন রাখেনি? রাখলেই তো আপনি ভয় পাবেন কি? ওই কথাটা আপনারই বুথে আলোচনা হচ্ছে, দেখেছিস এখন ওরা ক্ষমতায় নাই, তাই যদি বলে মুসলমান বিধায়কদেরকে বিধানসভা থেকে চাংতুলা করে বার করে দেবে, যদি ক্ষমতায় আসে তোকে আমাকে কিন্তু ঘরে থাকতে দেবে না বলে ভয় দেখাচ্ছে না। তাহলে কি করতে হবে? দিদির হাতটা শক্ত করো। উল্টে এই জায়গায় আমাদেরকে বলতে হবে, দিদির হাত তো 2021-এ শক্ত করলাম আমরা, 2016-তে শক্ত করলাম, 2021-এও শক্ত, 11-ই শক্ত করলাম। 3 বার তো দিদির হাত শক্ত করেছি। পার্লামেন্ট ইলেকশনে 2 বার তো শক্ত করেছি, 3 বার শক্ত করেছি, 14, 19, 24। আর কতবার শক্ত করতে হবে রে ভাই? এবার তো মমি হয়ে যাবে রে। মানে কি বুঝতে পারছো না? স্ট্যাচু হয়ে যাবে। যতবার শক্ত করলাম আমরা কি দেখলাম? ভুল বললে আমাকে বলবেন, শুধরে নেবো। 2019-এ বিজেপি ছিল কলকাতায়, 2019-এর পরে বিজেপি মেদিনীপুর, আপনাদের মানে তমলুকে বিএম অফিস কোথায়? নিমতৌড়িতে এসেছে। আর 2021-এ বিজেপি আপনাদের ওই মোটটার নাম নন্দকুমার আইল্যান্ডে চলে এসেছে। এখনো যদি আপনি বলেন দিদির হাত শক্ত করতে হবে, ওই হাত শক্তর নামে 2026-এ আপনার বেডরুমে বিজেপিকে দিদিমণি ঢুকিয়ে দেবে। আমি এটা তৃণমূলের বন্ধুদের বলছি। এই কদিন আগে তৃণমূলের 3টে লেভেলের জেলা প্রেসিডেন্ট ঘোষণা হয়েছে, মাদার, যুব আর ওদের শ্রমিক ইউনিয়নের। দিয়েছে তো সাইজ করে। কটা পদ পেয়েছে মেদিনীপুরের মানুষ? ঝেড়ে ভোট দিচ্ছে তো মেদিনীপুরের ভোট। শুধু কেন নেতা বানাচ্ছেন আপনাদের? আপনাদেরকে লাঠিয়াল ভালো বানতে পারেন তো, আপনারা দারুণ বোম ছুটতে পারেন, সেই জন্য আপনাদের কলম চেলে কি করবেন? কলমে বেশি কাজ নেই, এখানে বোমের কাজ। মানে আপনাকে বেশি কাজে লাগবে কোন জায়গায়? বোম মারাতে। ওই জন্য আপনাকে বোম মারার কাজে দিচ্ছে, আপনাকে কলম চালাবার কাজ দেয়নি। যদি কলম চালাবার কাজ আপনার হাতে ক্ষমতা থাকতো, কাঁথির শ্রীরামপুর গ্রামের কথা বলছি, কবর থেকে একটু মুসলিম মহিলাকে তুলে যৌনাঙ্গে লিট লাঠি ফাঠি গুঁজে দিয়ে মুখের মধ্যে পাথর দিয়ে সেলফি তুলে ভিডিও করে ভাইরাল করেনি? হ্যাঁ, যদি কলম চালাবার নেতা আপনাদের জেলায় থাকতো, এতক্ষণ ওর সাথে যারা যুক্ত সব কটাকে জেলে রাখতো। কিন্তু দুর্ভাগ্য, আমাদের কলম চালানোর নেতাকে ওরা তৈরি করবে না, বোমবাদা নেতা তৈরি করবে। ফলে কি হলো? ওই দিনকে হাজার হাজার মানুষ যখন জড়ো হয়েছিল, যে সমস্ত আমাদের সমাজ থেকে কলম চালানোর মানুষজন ছিল, তারা দাঁড়িয়ে থেকে হিংসাকে আটকানোর চেষ্টা করছিল। পরে দেখি এফআইআর যে পুলিশ দিয়েছে, সেই এফআইআরে যারা ওখানে হিংসা না হয়, জিনিসটা যাতে কন্ট্রোল হয়ে যায়, যারা পুলিশকে সহযোগিতা করলো, সেই সমস্ত মুসলিম লোকগুলোর নামে মামলা থানা দিয়ে দিল। উপহার দিল না? উপহার দিয়েছে। আর যদি কলম চালানোর নেতা থাকতো, কিন্তু থানায় গিয়ে দুটো কথা বলতে পারতো। সব তো বোমবাদা নেতা, সবার নামে মামলা হয়ে আছে। ওই আবু নোনার নামটা কি বলেন না, মমতা ব্যানার্জির নির্বাচনী এজেন্ট ছিল আবু সুফিয়ান সাহেব। কি ক্ষমতা আছে? বলার ক্ষমতা আছে? উনি তো জেলার সভাধিপতি ছিলেন। যে শ্রীরামপুরের ঘটনাতে নিরহ মুসলিমদেরকে গ্রেফতার করা না হয়, এতটুকু বলার ক্ষমতা নাই। কেন?
খোঁজ নিয়ে দেখুন, পেন দিলে ভেঙে ফেলবে সই করতে গেলে। ওই রকমকে নেতা বানাবে, আরাবুলকে নেতা বানাবে, শওকতকে নেতা বানাবে। ওই জন্য নওশাদকে ডাউন করতে হবে। সমস্যাটা এখানে বুঝতে হবে। আমি এখানে বলছি, এই নন্দকুমারে তৃণমূল মুসলমানদের যারা শিক্ষায় বেশি তারাও করে, যারা শিক্ষায় কম তারাও করে, কিন্তু নেতা কাকে বানিয়ে রেখেছে দেখুন। একটু চোখটা বন্ধ করে নিজের এলাকার কথা ভাবুন, কেন করেছে? এই জন্যই। দেখ, ফিরে আসি কাশ্মীরের, ভালোই গরম হচ্ছে। কাশ্মীরের পেহেলগাঁওতে 26 জন মানুষকে, নিরীহ হিন্দু মানুষকে শহীদ করলো কে, খুন করলো কে? অভিযোগ এরা বলছে পাকিস্তান থেকে সন্ত্রাসবাদীরা এসে খুন করলো। খুন করার দু একদিন শুভেন্দু বাবু খুব চিৎকার করছিল, দেখেননি? এয়ারপোর্টে গিয়ে কেমন লাফালাফি করছিল, কেমন লাফালাফি করছিল। আমি তো ভয় পেয়ে যাচ্ছিলাম, বাবা যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে, বয়সও তো হয়েছে। যা হাত পা ছুটছিল। তারপরে আমরা মাইক ধরা শুরু করলাম, আমরা আইএসএফ আমরা মাইক ধরা শুরু করলাম। আমরা মাইক ধরি প্রথমেই শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করলাম যে তোমার দল, বর্তমান দল 2014 সালে বলেছিল হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দুরা আমাকে ভোট দাও, হিন্দুদেরকে বিপদ থেকে আমরা মুক্ত করব। ভারতবর্ষের ইতিহাসে শিখ হওয়ার জন্য ধর্ম দেখে খুন করেছে, ভারতবর্ষের ইতিহাসে মুসলমান হওয়ার জন্য ধর্ম দেখে খুন করেছে, ভারতবর্ষের ইতিহাসে খ্রিস্টান হওয়ার জন্য ধর্ম দেখে খুন করেছে, ভারতবর্ষের ইতিহাসে ছোট জাত পিছিয়ে বর্গের হওয়ার জন্য দলিতকে খুন করেছে, ভারতবর্ষের ইতিহাসে আদিবাসী হওয়ার জন্য তাকে খুন হতে হয়েছে। কিন্তু ভারতবর্ষের ইতিহাসে আজও পর্যন্ত ছিল না যে হিন্দু হওয়ার জন্য জঙ্গিরা এসে দেখে দেখে হিন্দুকে খুন করেছে। তোমরা 2014 সালের আগে বলেছিলে হিন্দু খাতরে মে হ্যায়, আমাকে ভোট দাও, আমি হিন্দুদেরকে বিপদ মুক্ত করব। কিন্তু তোমাদের আমলে হিন্দুদেরকে বেছে বেছে কেন খুন করলো? আগে শুভেন্দু অধিকারীকে জবাব দিতে হবে। জবাব চাইবেন না? আমরা মেদিনীপুরের মানুষ শুভেন্দু অধিকারীকে বারবার প্রশ্ন করব, তোমার যে মুখ্যমন্ত্রী আছে, তোমার যে প্রধানমন্ত্রী আছে, তুমি তাকে তো হিন্দু হৃদয় সম্রাট বানিয়েছো, হিন্দুদের রক্ষাকর্তা বানিয়েছিলে। সেই হিন্দুদের রক্ষাকর্তা হয়ে হিন্দুদের 26টা হিন্দুকে কেন রক্ষা করতে পারলো না? আগে তোমার প্রধানমন্ত্রীকে উত্তর দিতে হবে। যখনই আমরা বলতে শুরু করলাম, শুভেন্দু বাবু তখন ভয়েস কমতে শুরু করলো। আমরা এখনো বলে যাচ্ছি, আর দেখবেন শুভেন্দু বাবু এই 26 জন হিন্দুকে মেরে দিয়েছে বলে চিৎকার চাচামেচি করে না। কেন করবে? করার স্বাধীন আছে, রাইট। আমি বললাম যে আমি তোমাকে রক্ষা করবো, আমাকে তুমি আমার সাথ দাও। সাথ দিয়ে আপনি আমাকে প্রধানমন্ত্রী চেয়ারে বসিয়ে দিলেন, আর আপনার উপরে অ্যাটাক হচ্ছে, আর আমি ভোট প্রচারে ব্যস্ত। কি বলছি বুঝে আসছে কিনা আসছে না ভাই? এই যে কাশ্মীরে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, সেই কাশ্মীরে যারা ঘুরতে গিয়েছে জিজ্ঞাসা করবেন, বাচ্চারা যায় না ঘুরতে, সাথে খেলনা বন্দুকও নিয়ে যেতে দেয় না। আর সেখানে পাকিস্তানের বর্ডার থেকে যেখানে ঝামেলা হয়েছে, যেখানে আমাদের ভাইদেরকে খুন করেছে, প্রায় 300 কিলোমিটার দূর, সেখানে এসে বড় হাতিয়ার নিয়ে ঢাই ঢাই করে ধর্ম দেখে দেখে গুলি করে আবার গায়েব হয়ে গেল। ওই আসার সুযোগ কে দিল? কোন গাদ্দাররা দিল? ওই আসতে না পারে আটকানোর জন্য শুভেন্দু অধিকারীর নেতা অমিত শাহজির দপ্তর দায়ী। কারণ ওই আটকানোর দায়িত্ব হচ্ছে অমিত শাহজির, তার দপ্তরের। তারপরও আসলো কেন? আগে তো শুভেন্দু অধিকারীকে জবাব দিতে হবে। কি করে পাকিস্তান বর্ডার থেকে কোন গাদ্দারদের সহযোগিতাতে ভারতবর্ষের ভূখণ্ডে ঢুকে আমার 26টা হিন্দুকে খুন করলো, আমার 26 জন হিন্দু ভাইকে খুন করলো? জবাব তোমাকে দিতে হবে, তোমার সরকারকে দিতে হবে। এই প্রশ্নটা আমরা করতে পারছিলাম না, প্রথম দিকে করছিলাম না, খুব মার্কেট গরম করছিল। যখন আমরা শুরু করেছি বন্ধ হয়ে গেছে। কাশ্মীরে এই মুর্শিদাবাদে সাম্প্রদায়িক যে দাঙ্গা হয়েছে, দায়ী কার? একজন হিন্দু, দুজন হিন্দু, একজন মুসলমান ভাই মারা গিয়েছে। অনেক কটা মুসলিম ভাই গুলিবিদ্ধ হয়ে এখনো বাড়িতে ট্রিটমেন্ট চলছে, অর্থের অভাবে ঠিকঠাক ট্রিটমেন্ট হচ্ছে না। দায়ী কার? রাজ্য সরকারের। কারণ দাঙ্গা না হয়, হিংসা না হয়, তার দায়িত্ব তুলে নিয়েছে তো মমতা ব্যানার্জি কাঁধে, তাই না? তো তারা মনে হচ্ছে এই মহেশতলায় যে ঘটনা ঘটেছে, যে মেন কালপিট তাকে এখনো গ্রেফতার করতে পারেনি অপদার্থ পুলিশ। আর যারা দীঘায় ছিল ওই দিনকে, তাদের বাড়ির দরজা বরজা ভাঙছে, বীরত্ব দেখাচ্ছে। হিজড়ে বলবো ওইগুলোকে আমি, সরি এই শব্দটা তুলে নিলাম, এটা শব্দটা আমি প্রত্যাহার করে নিলাম, এই কথাটা আমি প্রত্যাহার করলাম।
যে শব্দটা আমি এক্ষুনি ব্যবহার করেছিলাম আমি প্রত্যাহার করলাম। তাহলে আমি এদেরকে কি বলবো? এদের ক্ষমতা নেই। মেন যে দাঙ্গাটা সূচনা করেছে, কে দাঙ্গা সূচনা করেছে তার ছবি তো পরে ভাইরাল হচ্ছে। সে দীঘায় যেদিন জগন্নাথ ধাম উদ্বোধন হচ্ছিল, তৃণমূলের বড় বড় নেতাদের সাথে সেলফি নিয়েছে, সেই দাঙ্গার সূচনা করেছে। আর আপনাকে আমাকে দায়িত্ব দিচ্ছে তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানোর। বুঝতে পারছেন তো কি হবে? বালির বস্তা দিয়ে আর ভাঙন আটকানো যায়? বন্ধুগণ, আমাদেরকে বিজেপিকে প্রশ্ন করতে হবে, অমিত শাহকে প্রশ্ন করতে হবে, নরেন্দ্র দামোদর দাস মোদীকে প্রশ্ন করতে হবে। সর্বোপরি যখন শুভেন্দু অধিকারী ডায়লগ দেবে কোনো জায়গায় দাঁড়িয়ে, কাশ্মীরের 26টা হিন্দু ভাইয়ের কথা বলবে, সর্বপ্রথম শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করতে হবে যে আজকে 2 মাস পার হয়ে গেল, সেই সমস্ত গাদ্দারগুলো যাদের সহযোগিতাতে বড় অস্ত্র নিয়ে এসে আমার 26টা হিন্দু ভাইকে খুন করলো, কটা গাদ্দারকে ধরেছে তার লিস্ট আগে জমা দাও, তারপরে তুমি অন্য কোনো কথা বলবে। হয়ে গেল, এখনো পর্যন্ত যারা আসলো এসে আমাদের এখানে খুন করে চলে গেল, কোথায় গেল? তো তাদেরকে কোনো খুঁজে বার করা হচ্ছে না, তার জবাব আগে দাও, তারপরে তুমি অন্য কথা বলবে। আসলো এখানে, গুলি করলো, আবার লুকিয়ে পালালো। এই মামার বাড়ির আবদার নাকি? শোনেন, ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে যেখানে সব থেকে বেশি সেনা আছে সেই জায়গাটার নাম কি জানেন? কাশ্মীর। প্রায় 12 লক্ষ সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী আছে সেখানে। কোন লেভেলের গোয়েন্দা বাহিনী নাই? কাশ্মীর পুলিশের গোয়েন্দা বিভাগ আছে, এনআইএর আছে, রয়্যাল লোক আছে, আরো যে ধরনের যত ধরনের গোয়েন্দা বিভাগ আছে সবার ওখানে আছে। তাও কেন খুঁজে পারল না? তাহলে কি নিশ্চিত ভাবে ডাল মে কুছ কালা হয়? সেই ডালের মধ্যে যে কালাটা আছে সেটা ভাগ করার দায়িত্ব কার? ভারত সরকারের। তো ভারত সরকার কেন এখন বার করতে পারছে না? 2 মাস হয়ে গেল। এর জবাবটা কিন্তু আপনাকে আমাকে কার কাছ থেকে নিতে হবে? এখানে তো আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে দিলীপ ঘোষকে, ও কখন কোন ডালে আছে উনি নিজেই জানেন। হয়তো শুনছে আগামী দিনে নিজের একটা দল করবে, দলটাও কে করাবে নিশ্চিতভাবে বুঝতে পারছে। রেখা ডোঘাট পরে কোন ঘাটের নাম আছে সেই দলই দল করাবে। যাক, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, দল হবে না ওদের ব্যাপার। তারপর বলার বক্তব্য, আজকের পর থেকে যদি শুভেন্দু বাবু এই মেদিনীপুরের জমিনে আমার হিন্দু 26টা ভাইয়ের লাশ নিয়ে নোংরা রাজনীতি করে, ওখানে আমরা তাকে প্রশ্ন করব শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে, যে 2 মাস হয়ে গেল এখন পর্যন্ত কটা গাদ্দারকে খুঁজে বার করেছেন, আর যারা এসে খুন করে চলে গেল তারা এখন কোথায়? পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ। এখন ভক্তদের নতুন দাদু বাবা তৈরি হয়েছে কে? ডোনাল্ড ট্রাম্প। সেই ট্রাম্পের কোলে উঠে যদি বসে থাকে কেন খুঁজে? তা যেখানে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, তাদেরকে খুঁজে বার করে নিয়ে এসে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে 6 মাসের মধ্যে সাজা ঘোষণা করতে হবে। সাজাটা ওই যাবজ্জীবন নয়। ও যাবজ্জীবন দিলে আমাদের ডাল ভাত খাবে, আমাদের অন্ন ধ্বংস করবে। ওকে ফাঁসিতে চড়িয়ে দাও, আমরা সকলে মিলে ভারত লাইভ ফাঁসি দাও, সকলে আমরা দেখব। তাই তো নাকি ভাই? আচ্ছা, আমাদের 26টা হিন্দু ভাইকে যারা খুন করেছে তাদের জন্য আমাদের কোনো সিম্প্যাথি আছে? যারা খুন করেছে সেই মানবতা বিরোধী, সেই সমস্ত নরখাদকদেরকে যদি ফাঁসিতে টাঙাই কারো অসুবিধা হবে? আমরা কজন চাই তাদেরকে ফাঁসিতে টাঙাক 6 মাসের মধ্যে? কারা কারা চাই? আমরা চাই তো নাকি যে আমাদের নাগরিক ভাইকে যারা খুন করেছে ধরে নিয়ে এসে 6 মাসের মধ্যে ফাঁসিতে টাঙাক? কিন্তু টাঙাবার দায়িত্ব কথা এরা বলছে না কেন? এরা সব বলছে, কেন বলছে না? এখানে তো খেলা আছে, এই খেলাটা ধরতে গেলেই এই খেলাটা আমাদেরকে ধরতে হবে ভাই। আমি আসা যাক, এবার আমি একটা লাস্ট পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে ওয়াকফ সংশোধনী আইন কেন আমরা তুলে নিতে বলছি বা বিরোধিতা করছি, কেন প্রত্যাহার করতে বলছি, এটা শুনতে চান আপনারা না শেষ করে দেবো? কারা শুনতে চান একটু হাতটা তুলুন তো, একটু শুনুন। মায়েরা শুনতে চান তো নাকি? প্রথমেই বলি, এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। অ্যাকচুয়ালি এটা হিন্দু মুসলমানের লড়াই টান করে দিতে চাইছে। এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। লড়াইটা হচ্ছে সংবিধানের একাধিক ধারার উপরে আঘাত দিয়েছে
একটা নির্দিষ্ট ধর্মকে টার্গেট করে, শুধু সেই ধর্মকে টার্গেট নয়, সংবিধানকে টার্গেট করছে। আমাদের লক্ষ্য সংবিধানকে বাঁচানো, নির্দিষ্ট ধর্মের মানুষকেও বাঁচানো। সুতরাং এটা আমাদের মধ্যে যদি কেউ ঢুকিয়ে দিতে চায়, এটা মুসলমানদের ব্যাপার, মুসলমানরাই বুঝে নেবে, এই ফাঁদে পা দেবেন না। নিশ্চিতভাবে জানবেন ওর সাথে হয় শুভেন্দু অধিকারীর গোপন কোনো যোগাযোগ আছে, আর নালে তৃণমূল দলের নেতাদের সাথে যোগাযোগ আছে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করছে। মাথায় রাখবেন এটা কি বলছি, নিশ্চিতভাবে যোগাযোগ আছে যদি এই ধরে হই হই করেছে। এটা সংবিধানকে বাঁচানোর লড়াই। এবার আপনাদের বলি কেন বলছে এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। দুটো উদাহরণ দেবো। প্রথম উদাহরণ হচ্ছে পার্লামেন্টে এটা যখন বিল ছিল, তারপরে আইন হয়েছে। এই বিলটা আইনে পরিণত করতে গেলে ডিবেট হয়, আলোচনা হয়। বিরোধী দল থেকে যে সমস্ত এমপিসরা যুক্তি তর্ক দিয়ে বিজেপিকে মানে ধরাশায়ী করে দিচ্ছিল, তাদের মধ্যে 90 থেকে 95% এমপি কিন্তু মুসলমান নয়, হয় দলিত, আদিবাসী, খ্রিস্টান, বিভিন্ন ধর্মের। তারা মুসলমান মাত্র 5% কি 10% ওর মধ্যে এমপি ছিল। যদি হিন্দু মুসলমানের লড়াই হতো, কেন আমার নন মুসলিম এমপিরা আপনার হয়ে কথা বলবে, ওয়াকাফের হয়ে? শুধু যদি মুসলমানদেরই সমস্যা হতো, কি দরকার খ্রিস্টান এমপি গুলোর কথা বলা? শুধু যদি মুসলমানদের ধর্মীয় সমস্যা, আদিবাসী এমপি গুলো কেন কথা বলবে আপনার হয়ে? এটা হিন্দু মুসলমানের সমস্যা নয়, শুধু মুসলমানদের ধর্মীয় সমস্যা এই ব্যাপার নয়, এটা সংবিধানকে বাঁচাবার লড়াই। তাই সংবিধানকে বাঁচানোর জন্য দেশের বিভিন্ন স্তর থেকে উঠে আসা, বিভিন্ন সমাজ থেকে উঠে আসা স্বনামধন্য এমপি সাহেবারা পার্লামেন্টে উভয় পক্ষে তাদের যুক্তি তর্ক দিয়ে বিজেপিকে কিন্তু ধরাশায়ী করে দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য, ওদের সংখ্যার জোরে এই বিলটাকে আইনে পরিণত করেছে। আর একটা প্রমাণ আপনাদের দিচ্ছি, সুপ্রিম কোর্টে মামলা চলছে, অনেকে মামলা করেছেন, নওশাদ সিদ্দিকীও একটা মামলা করেছে। আমার মামলার 7টা উকিল আছে, 7টা উকিলের মধ্যে 4 জন কিন্তু নন মুসলিম, হিন্দু সমাজের উকিল। যদি মুসলমান আর হিন্দুরই সমস্যা হয়, তাহলে আমার নন মুসলিম উকিলরা আমার হয়ে কেন সওয়াল করবে? ভুল বলছে নাকি? তো এটা মাথা থেকে সরিয়ে দেন যে এটা হিন্দু মুসলমানের ব্যাপার নয়। আর কেউ যদি আমাদের মাথায় ঢুকাতে চায়, নারে তকবীর, আল্লাহু আকবার দেবো, ওয়াকাফ বাঁচাও, মোদি তোমার বউ কোথায়? আরে হচ্ছে ওয়াকাফ বাঁচানোর কথা, মোদির বউ গুজরাট এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে, সেই নিয়ে চর্চা হচ্ছে। সাবজেক্ট ছেড়ে অবজেক্টে যে কিছু লাভ হবে না বাপ। দরকার আপনার মাদ্রাসাটা কিভাবে বাঁচবে, মসজিদটা কিভাবে বাঁচবে, উনি এখন মোদির বউকে নিয়ে পড়েছে। আমি অনেকের বক্তব্য দেখি আর হাসি, এটা তো চাইছে বিজেপি। একটা মলি সাহেব পড়া, মাথায় দাঁড়ি, মুখে দাঁড়ি, মাথায় টুপি দিয়ে মোদিকে গুচ্ছে বলবে, সাবজেক্ট ছেড়ে অবজেক্ট ওই ভিডিওটা নিয়ে যেত দেখাবে। শুভেন্দু অধিকারীদের হাতে অস্ত্র তুলে দেওয়া হলো, এই দেখো মুসলমানরা তার মানে জব্দ হয়েছে, এটাকে চিৎকার করছে। বুঝতে পারছো না? তো ব্যাপারটা হচ্ছে, আপনি বলুন, আমরা যখন নামাজ পড়ি, মুসলিম সম্প্রদায়ের যারা আছে, নামাজের মধ্যে তাকবীর ছাড়া দিনে 5 বার মসজিদে যাতায়াত করতে একটা এক্সট্রা তাকবীর দিই। শুক্রবারে যারা যায়, আবার শুক্রবারে নামাজে যায়, নামাজের মধ্যে যে তাকবীর দিই, তার বাইরে একটাও তাকবীর দিই আমরা? দেখি মসজিদে যাচ্ছে একটাও তাকবীর নাই। আর ওয়াকাফের জন্য তাকবীর দিতে হবে। যখনই আপনি ওয়াকাফের জন্য তাকবীর দেবেন, আমার পাশে বিশ্বজিৎ মাইতি আমার হয়ে আর কথা বলবে, হ্যাঁ, লক্ষ্মীকান্ত হাসদা কি বলবে, ওটা তো মুসলমানদের সমস্যা, ওরা বুঝে নেবে বাবা, আমার দেখার দরকার নেই। তাহলে এই প্ল্যানটা কে দিচ্ছে আমাদের মাথায়, কে ঢুকাচ্ছে? হয় আমাদের দূরদর্শিতার অভাব, আর নালে শুভেন্দু অধিকারী ভেতর থেকেই কাজ করছে। আমি নাম ধরে বলছি ভাই, নালে শুভেন্দু অধিকারী দেখো সব ফিট করেছে লোক, আমি নাম ধরে বলে যাচ্ছি। বলবে আমার নামে মামলা দিতে, যে এই কথা বলে গিয়েছিল। মোদি বলছেন এই নতুন বিলটা নিয়ে এসে মুসলমানদের উপকার করবে। কেমন উপকার করবে মুসলমানদের একটু জানা আপনাদের দরকার। ঠিক দিদি, ওটা দাদা, এটা দিদি, ঠিক দিদি নতুন ওবিসি সংরক্ষণ দিয়ে মুসলমানদের যেমন উপকার করে দিয়েছে, উপকারের নামে বাঁধ ঢুকিয়ে দিয়েছে, ঠিক ওই রকম ভাবে নতুন ওয়াকাফ আইন নিয়েছে, উপকারের নামে বাঁধ দিয়েছে। দিদি এখন দাদারটা হোক, পরবর্তীতে দিদিরটা হবে। পরবর্তীতে বলে রাখছি, আমি ওই কমিশন ঘেরাও করতে যাব।
ওই কমিশনের যারা আছে তাদেরকে আমি জবাবদিহি করব, কমিশনে গিয়ে ঘেরাও করে বসে থাকবো, জবাব দেব যে সংখ্যালঘু মুসলমানদেরকে ভাতে মারার চেষ্টা কবে থেকে বন্ধ হবে বলুন। কোন অপদার্থগুলোর সহযোগিতা নিয়ে আপনারা এই কমিশনের এই যে ব্যাকওয়ার্ড ক্লাস মুসলিম যারা আছে তাদের নাম এ থেকে বিতে দিয়েছেন বা এই হচপচ করেছেন। সময় হবে আপনাদের ভাগ দেবো, আসবেন তো নাকি ভাই? আসবেন তো নাকি? কমিশন ঘেরাও করতে যাব, হাজার হাজার মানুষ নিয়ে যাব, জবাবদিহি করব, ঘেরাও করে বসে থাকবো। যাক, ওই প্রসঙ্গ থেকে আমি এই প্রসঙ্গে ফিরে আসি। এই আইনে মোদি ভালো চেয়েছে, আমি একটু পড়াশোনার জন্য করলাম, চেষ্টা করলাম, আমি একটু কুড়ে পড়াশোনার মাত্রা হয় না, একদম যতটুকু দরকার ওর থেকে বাইরে একদম যায় না। তারপর মোদি ভালো মুসলমানের চেয়েছে। তার আগে বলে রাখি, মোদি গরিব হিন্দুরও ভালো চায় না। হিন্দু হিন্দু ভাই ভাই ডায়লগ দিচ্ছে, কে বলে তো? আপনাদের জেলার মানুষ। শুনেছি পেট্রোল পাম্প আছে, কই লিখে দিতে পারে তো, হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানের তেল বিক্রি নাই। লিখেছে কি? লিখতে পারে তো যে হিন্দু এলে 50 টাকা লেসে বিক্রি হবে লিটারে, তা বলবে না। হিন্দু মুসলমান সবাই তেল ঘুরছে ওখান থেকে, আর স্লোগান দিচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই। ও ব্যবসাটা আপনি ভালো বোঝেন না। দেখুন, মোদি না মুসলমানের ভালো চাই না গরিব হিন্দুর ভালো চাই, শুধু ও শিল্পপতিদের ভালো চাই। আমার এবার মোদি আপনাদের ভালো কেমন করে করছে একটু শুনে নেওয়া দরকার আপনাদের। আগে এই আইনে বলা ছিল, 1995 সালে প্রিন্সিপাল অ্যাক্ট ছিল, ওই আইনে বলা ছিল ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে 2 বছর পর্যন্ত জেল হবে। মোদি বাবু এসে মুসলমানের ভালো চেয়েছে, মুসলিম মহিলাদের ভালো চেয়েছে, মুসলিম গরিবদের ভালো চেয়েছে, নতুন আইন করেছে ওয়াকফ নিয়ে দুর্নীতি হলে 6 মাস জেল হবে। এটা উপকার করলো না অপকার করলো? মানে ওয়াকফ নিয়ে দুর্নীতি বাড়বে না কমবে? বাড়বে তো। যত দুর্নীতি বাড়বে কার ক্ষতি হবে? মুসলমানদের ক্ষতি হবে। যদি মোদিজি বলতে যে 2 বছরের পরিবর্তে ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে 12 বছর তার জেল হবে, নওশাদ সিদ্দিকী এই স্টেজ থেকে তার সমালোচনা করতো না, তাকে স্যালুট জানাতো এই স্টেজ থেকে। সেটা করেনি। এই ওয়াকফ সম্পত্তি থেকে যেটা রাজস্ব আসবে, যেটা ইনকাম হয়, তার 7% ওয়াকফ বোর্ডকে দিতে হয়। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে। সহজে আমরা যেটা জানি, ওয়াকফে আওলাদ ওয়াকফে লিল্লাহ। একটা মাদ্রাসা মসজিদ কবরস্থানের নামে লিল্লাহ আল্লাহ রাস্তায় দিয়ে দিও, স্টেজটা ভেঙে পড়বে। বাবু পরে হবে সব, হ্যাঁ বসেন বসেন। আর তৃণমূল খুশি হবে ভেঙে পড়লে। আর শুভেন্দু অধিকারী বলবে আমার পাপ লেগেছে। যদি ভেঙে যায়, শুভেন্দু অধিকারী কি বলবে? আমার পাপ লেগেছে, আমার বিরুদ্ধে এত কথা বলার সুযোগ হয়ে যাবে। বাবু একটু সবর করো, এমনি বৃষ্টি বাদলের দিন, ওকে সুযোগ একদম দেওয়া যাবে না, ভয়ঙ্কর, বলার সুযোগও দেওয়া যাবে না, ভাঙার আগে নেমে পড়তে হবে। যাক, ওয়াকফে আওলাদ ওয়াকফে লিল্লাহ, এই মার্কেটটার নাম কি? নন্দকুমার মার্কেটে ওয়াকফে আওলাদটা আমি বুঝাচ্ছি, ওয়াকফে লিল্লাহ আল্লাহ রাস্তা দিয়ে দাও, ওয়াকফে আওলাদটা কেন করতে হয়? নন্দকুমার মার্কেটে আপনি একটা দুটো দোকান কিনেছেন, দলিল পড়ছে, দলিল আছে আপনার কাছে, সব কাগজপত্র আছে। আপনি যদি আপনার ছেলের হাতে দিয়ে চলে যান, আপনার অবর্তমানে আপনার ছেলে কিন্তু বিক্রি করে দিতে পারে, বিক্রি করে টাকাটা তুলে নষ্ট করে দিতে পারে, উড়িয়ে দিতে পারে। তাহলে আপনার পোতার নাও কাজে লাগতে পারে। কিন্তু আপনি একবার অফ করে দিলেন, ওয়ান্স অফ অলওয়েজ অফ। একবার আপনি অফ করে দেবেন, সারা জীবনের মতো অফ হয়ে গেল, ওটা আর বিক্রি করতে পারবে না। ফলে এই নন্দকুমার মার্কেটে দোকান থেকে ভাড়া, দোকান চালিয়ে ইনকাম যেটা হচ্ছে, মাসে 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 ইনকাম হচ্ছে, ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে, ইনকামই বেড়ে যাবে, চলতে থাকবে, বিক্রি আর করতে পারবে না। অনেক কুপুত্র আছে না, সব বিক্রি করে ফেলে। সেটা আটকানোর জন্য এই ওয়াকফে আওলাদ। এই ওয়াকফে আওলাদের বা মোতোয়াল্লি যে সম্পত্তিগুলো দেখভাল করে, যেটা ইনকাম হয় তার 7% ওয়াকফ বোর্ডে যায়। ওয়াকফ বোর্ডে যাওয়ার পরে ওই ওয়াকফ বোর্ডের টাকাটা এক জায়গায় হয়, ওখান থেকে এই মহিলাদের বিবাহের জন্য, গরিব মহিলাদের বিবাহের জন্য আর্থিক সহযোগিতা করার নিয়ম আছে। কিন্তু আমি মনে আমার বাপের বয়সী লোক যারা আছে, একজন এই আগে শোনেননি কথাই, প্রথম শুনলেন যে ওয়াকফ বোর্ড থেকে নাকি মহিলাদের বিবাহের জন্য সহযোগিতা করার আইন আছে। কি ভুল বললাম নাকি বাপ? বয়স কত বাপ তোমার? বয়স কত? 70। আমার আব্বার থেকে ছোট। এই 80-85 বছরের লোক আছে তো এখানে, এই 70 বছরের লোক জীবনে শুনেছিলেন যেটা বললাম?
ওয়াকাফের আইন আছে যে ওই 7% জমা হবে, ওই জমা টাকা থেকে বাচ্চাদের পড়াশোনার জন্য স্কলারশিপ দেওয়া হবে। ওয়াকাফের আইন আছে ওই জমা টাকা থেকে গরিব ছেলেরা ব্যবসার জন্য সহযোগিতা করতে হবে 0% ইন্টারেস্ট লোন দিয়ে। এই আইন আছে, কিন্তু অপদর্থ সরকার নিজে খেতে ব্যস্ত আর আপনাকে আমাকে সহযোগিতা করবে। ওই এত বড় অপদার্থ, বাপ বেঁচে আছে, মাকে বিধবা দেখিয়ে বিধবা ভাতা তুলে খাওয়া ওরা নেতা। আর আপনার মেয়ের, গরিব মেয়ের বিয়েতে ওরা টাকা দেবে? যাক, ওরা দেয়নি, আমরা দেবো সময়। কিন্তু আইন এটা ছিল। মোদিজি নতুন আইন করেছে, 7%টা কমিয়ে 5% করে দিয়েছে। বলুন, আগে ছিল 100 টাকা ইনকাম হলে 7 টাকা বোর্ডকে দিতে হবে, তাহলে 7 টাকা জমা হতে থাকবে, একটা বেশি টাকা হবে। এখন 100 টাকা ইনকাম হলে 5 টাকা দিতে হবে। আর বোর্ড যত শক্তিশালী হবে তত মহিলাদের বিবাহের সহযোগিতা হবে, বোর্ড যত শক্তিশালী হবে ছেলেপুলেদের পড়াশোনার তত সহযোগিতা হবে, বোর্ড যত শক্তিশালী হবে মানে টাকার দিক থেকে তত সমাজ কল্যাণমূলক কাজ বেশি বেশি হবে। এখন 5 টাকা করে দিয়েছে, 7 টাকার জায়গায় 2 টাকা কমিয়ে দিয়েছে। লাভ করলো না লস করলো ওয়াকফ বোর্ডকে? এই হচ্ছে মোদির উন্নয়ন, মুসলমানদের ভালো। ওটা তো গেল। এবারে আরেকটু দূরে আসা যাক। নতুন আইনে বলা হচ্ছে 5 বছর আপনার কম করে অ্যাটলিস্ট 5 বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। এই যে প্র্যাকটিসিং ইসলাম, এর সংজ্ঞাটা কিন্তু বলে দেয়নি, ডেফিনিশনটা কি। প্র্যাকটিসিং ইসলামের একটা সংজ্ঞা হওয়া দরকার তো। দাঁড়িয়ে এত বড় রাখতে হবে, জুব্বা এত বড় রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কি তাহাজ্জুদের নামাজ সাথে পড়তে হবে, 30টা 1 মাস রোজা রাখতে হবে, বা বছরে 5টা দিন ছাড়া সব দিন রোজা রাখতে হবে, তাহলে প্র্যাকটিসিং ইসলাম। বুঝতে পারছেন না কি বলছি? এটা বলে দেয়নি, শুধু বলে দিয়েছে কি 5 বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে, তাহলে আপনি অফ করতে পারবেন। মানে নতুন করে অফ করার জায়গাটা বন্ধ করে দিয়েছে। এবার আপনি কেমন করে বন্ধ করেছেন আপনাকে বোঝাই। এই আমাদের মৌলানা সাহেব সামনে আছেন, আপনাকে দিয়ে পরীক্ষা করাই। এই মৌলানা সাহেব মানুষ ন্যায়ের জন্য জেলও খেটেছে, পিছপা হয়নি। মৌলানা সাহেব মানুষ দেওয়ান সিলসিলার তিনি, তাই তো নাকি? একজন বলিষ্ঠ আলেম, আমরা তাকে অবশ্যই সম্মান করি। আর মৌলানা সাহেব গিয়েছে অফ করতে। মৌলানা সাহেবের মুখ চোখ দেখে যদি বলে অফিসার, কই তোমার কপালে তো দাগ নেই, তার মানে তুমি ঠিক করে নামাজ পড়োনি, কি করবে মৌলানা সাহেব বলুন? মুফতি মৌলানা, ইনি নামাজ পড়ায়, মানে ইমাম। আমরা আপনারা একাত্ত ফাঁকিবাজি করে দিই, এটা উচিত নয়। ইমাম কি ফাঁকিবাজি করতে পারবে? ইমামকে তো পড়তে, শীত গ্রীষ্ম বর্ষা ইমামকে মসজিদে থাকতেই হবে। যদি বলে তো কি করবে? ফিরে চলে আসতে হবে তো, বলে কপালে তোমার দাগ নাই। এবার হলে মৌলানা সাহেব ঘরে গিয়ে রেগে গেছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়াই, আমি ইমাম, আমার কপালে দাগ নেই বলে আমি সম্পত্তি উৎসর্গ মানে করতে পারবো না, উৎসর্গ করতে পারবো না সেই সন্তানের নামে বা আল্লাহর নামে। বাড়িতে গিয়ে চক ডাস্টার দিয়ে টেনে হিঁচড়ে কপাল ছিঁড়ে ছাড়ে দাগ করে নিয়ে গেছে। পরের সপ্তাহে অফিসারকে গিয়ে বলে, স্যার আপনি সামনের সপ্তাহে আমাকে অনেক কিছু বলেছেন, এই দেখুন আমার কপালে দাগ, আমি ঠিক 5 ওয়াক্ত নামাজ 5 বছর ধরে পড়ে এসেছি। যদি অফিসার বলে এই বছরে 29টা রোজা গিয়েছিল, তুমি তো 25টা রোজা রেখেছো, 4টে ছেড়ে দিয়েছো, যাও ঘরে যাও, আবার 5 বছর পরে আসবে, কি করবেন ইনি? কোন মেশিন দিয়ে টেস্ট করালে পাবে তো নাকি যে কটা রোজা রেখেছে না কটা রোজা ভেঙেছে? শুনতে তো হাসি লাগছে, আমি হাসির ছলে বোঝানোর চেষ্টা করছি আপনাদের। বসেন এবার। তাহলে কি হলো? তাহলে অফ করার রাস্তা বন্ধ হয়ে গেল। এবার আসা যাক সংবিধানের 15 নম্বর আর্টিকেল কি বলছে। কোন জাত, বর্ণ, ধর্ম, লিঙ্গ দেখে, জন্মস্থান দেখে আলাদাভাবে কোনো ট্রিট করা যাবে না। সবাই আমরা ভারতীয়, এই হিসাবেই ট্রিট করতে হবে। ভাইকে যদি ধর্মের নামে সম্পত্তি, দেবদেবীর নামে সম্পত্তি উৎসর্গ করার ইচ্ছা যায়, আমার খ্রিস্টান ভাইকে যদি গির্জার নামে সম্পত্তি দেওয়ার ইচ্ছা হয়, আমার শিখ ভাইকে যদি গুরুদুয়ারার সম্পত্তি দেওয়ার ইচ্ছা হয়, তাহলে কি 5 বছর ধরে তাকে হিন্দু থাকতে হবে? 5 বছর ধরে তাকে কি খ্রিস্টান থাকতে হবে? 5 বছর ধরে কি তাকে শিখ থাকতে হবে? এই ধরনের কোনো আইন আছে কি? নেই। শুধুমাত্র মুসলিম যদি মাদ্রাসা, মসজিদ, কবরস্থান শুধু নয়, যদি তার সন্তানের নামে সম্পত্তি উৎসর্গ করার চেষ্টা করে, অফ করার চেষ্টা করে, তাহলে তাকে 5 বছর ধরে মুসলমান থাকতে হবে। তাহলে মুসলিমের সাথে ইনজাস্টিস হচ্ছে না? সংবিধানের 15 নম্বর আর্টিকেল বলছে জাত, ধর্ম, বর্ণ,
জন্মস্থান লিঙ্গ নিয়ে আলাদাভাবে পার্থক্য করা যাবে না। তাহলে মুসলমানকে শুধুমাত্র তার ধর্মের জন্য তাকে তার অফ করা থেকে বিরত রাখা হচ্ছে, এর বিরুদ্ধে আমরা লড়াই করছি। এই জন্যই আমরা এই সম্পত্তির এই আইনের আমরা বিরোধিতা করছি। মাথায় থাকবে তো ভাই? মোদির গোটা বউ, মোদির বউকে সিঁদুর পড়ায়নি, শাখা পড়ায়নি, ওই গল্প আমরা শুনে কিছু লাভ হবে না। এই স্টেজ থেকে, এই স্টেজ থেকে আমাদেরকে শুনতে হবে কেন এই আইনের আমরা বিরোধিতা করছি। মাথায় থাকবে তো ভাই? আমি দেখছি তো ওয়াকাফের প্রতিবাদ হচ্ছে আর গল্প শোনাচ্ছে অমিত শাহের ছেলে আইসিসি চেয়ারম্যান হয়ে গেছে। আরে ওটা বলার সময় আছে, যখন তখন বলবে। আরে বিধানসভার মধ্যে রে ভাই, ওয়াকাফ নিয়ে বিল যখন ছিল, মমতা ব্যানার্জি কত চালাক আপনারা জানেন না। যখন বিল ছিল তখন এই আইন বিলকে মানব না বলে রেজুলেশন পাস করেছে, আর এখন আইন হয়ে গেছে এই আইনকে মানব না, রেজুলেশন পাস করছে না। মানে কি ধরনের খেলাড়ি বুঝতে পেরেছেন? মানে তো আমরা যেখানে শেষ করবো উনি সেখানে শুরু করবেন। কিন্তু আমি তো একটু বুকা পড়া ছিলাম, মানে সরি চালাক পড়া ছিলাম, ওদের গ্যাদন খেয়ে খেয়ে বুকা হয়ে গেছি, আর বুকা হয়েছি বলেই ধরতে পারছি। আমরা সব চালাক, এই যারা আছি না প্রচুর চালাক আমরা। দিনের শেষে আমি আমার হিসাবটা করছি, এই আমার হিসাব করতে করতে আমার আজকে এই দুরবস্থা। আপনার দাদুর কবরের উপরে মদের কারখানা হলো, আর কিচ্ছু করতে পারবেন না। শুধু নিজের হিসাব কষেছি চালাক বলে, আর আমি এখন একটু বোকা হয়ে গেছি। বোকা হয়েছে বলেই এই কি হচ্ছে একটু ধরতে পারছি। যাক, এই আইনের বিরোধিতা আমরা কেন করছি? এই আইনে বলা আছে ওয়াক বাই ইউজার, মৌখিক দান হয় না? আচ্ছা, আপনাদের এখানে 100 বছর 150 বছর 200 বছর পুরাতন কবরস্থান নাই? আছে তো? আছে কি না? নাই বলেন। মসজিদ আছে না? ঈদগাহ আছে না? কিভাবে আছে তার কাগজ দেখাতে পারবেন? মানে যে লোক আপনাকে অফ করে গিয়েছিল সে কাগজ দেখাতে পারবেন? আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, দেখাতে পারবেন না। কারণ কি? কারণ কি? অফ ওই কাগজ আপনি 100টার মধ্যে 50 জন দেখাতে পারবেন না। কারণ সারা ভারতবর্ষে প্রায় 8.5 লক্ষ একর ওয়াকফ সম্পত্তি আছে, যার মধ্যে 50% ওয়াক বাই ইউজার, মৌখিক দান, কাগজ নাই। আর মোদিজির বন্ধুদের নজর পড়েছে ওই জায়গাটাতে, ওইটা নেওয়ার ধান্দা হচ্ছে। কিভাবে অফ হয়েছে? ওয়াক বাই ইউজার যদি আমি ওর এক্সাক্ট ট্রান্সলেট করি, ব্যবহার করতে করতে অফ হয়েছে। কিন্তু বোঝার জন্য সহজভাবে মৌখিক অফ যেগুলো হয়েছে। কেমন? আপনি এই গ্রামের মানুষ 4-5টা গ্রাম পার হয়ে কোথায় ঈদের নামাজ পড়তে যেতেন, মসজিদে যেতেন, কবর দিতে যেতেন। আপনার পূর্বপুরুষেরা এখানে যারা বসে আছে, দাদু তার দাদু জমিদার মতো ছিল, গ্রামের 5টা মোড়ল মানুষকে ডেকেছে, এ কাকা চাচা দিকে আসো, তোমরা সেই বর্ষার সময় কবর দিতেছে এই 3টে গ্রাম পার হয়ে যাও, নামাজ পড়তে যাও 4টে গ্রাম পার হয়ে, বর্ষার সময় অনেক কষ্ট করে যাও, আরে ওইখানে আমার 10 কাঠা জায়গা আছে, তুমি মসজিদ করলাম, আমি আল্লাহর রাস্তে দিয়ে দিচ্ছি। এইরকম ভাবে মসজিদ হয়নি ভাই? হয়েছে তো? কবরস্থান ওই দেখো, ওই বাঁশতলার গায়ে যে 2 বিঘে জায়গাটা আছে আমার, আমি আজ থেকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, গ্রামের সবাই ওইখানে কবর দেবে। সেই থেকে কবর দিয়ে আসছি না আমরা? ওর কাগজ আপনি দেখাতে পারবেন? কিন্তু ওটা আপনার দাদু কারো দাদুকে দিয়েছে। মোদিজি এসে বলছে ওর কাগজ দিতে হবে যে তোমাকে অফ করে গেছে। যদি না ওর কাগজটা দিতে পারেন, মোদিজি বলছে ওটা আমার। বুঝতে পারছেন লড়াইটা কোন জায়গায়? মোদির বইয়ের মাথায় সিঁদুর হাতে শাখা আছে নাকি, এই নিয়ে লড়াই নয়। লড়াইটা আপনাকে পয়েন্ট বুঝতে হবে যে কোথায় লড়াইটা। তাহলে আপনার এলাকার মাদ্রাসা মসজিদ থাকবে তো? এই কলাঘাট ব্রিজের গা দিয়ে ওই যেটা নামালবার নাকি, ওটা কি গো, কাইয়ুমদের ওখানে যে আমি গিয়েছিলাম আবার ঘুরতে ঘুরতে, অনেক পুরাতন একটা মাজার আছে, মাজারের সাথে নদীর গায়ে একটা মাদ্রাসা আছে। ও তো ওয়াকফ সম্পত্তি, প্রচুর ওয়াকফ সম্পত্তি ওখানে আছে। তো ওইটা দখল করবে, ওটা দখল করে কি করবে? পার্ক বানাবে না, শুধু নয় রিসর্ট বানাবে নদীর গায়ে। প্ল্যান তো এইগুলো ভাবতে হবে, কেন দখল করবে? ওখানে প্রায় বিঘে 5 জায়গা আছে, মাদ্রাসা মসজিদ, মাদ্রাসা, নামাজ ঘর আর মাজার নিয়ে। ওর কাগজ জীবনে পাবেন না, কারণ 200-300 বছর আগে অফ করে গেছে এইরকম মৌখিক অফ। তো ওইটা নেবে সরকার, মোদিজি নেবে, নিয়ে ওর বন্ধুদেরকে দিয়ে দেবে, আদানি আম্বানি শিল্পপতিদেরকে। ওরা নিয়ে কি করবে? নদীর গায়ে রিসর্ট বানাবে, ওখানে গিয়ে আমোদ প্রমোদের জায়গা করবে। এই জন্যই তো নিতে চাইছে, এর বিরুদ্ধে আমরা লড়াই করছি। এবার হচ্ছে কথা, আপনার দাদু যে জায়গাটা উৎসর্গ করে গিয়েছিল মৌখিক ভাবে, সেটা আইনের মধ্যে না আইনের বাইরে? মৌখিক দানটা 2000 সালে সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল, সেই মামলায় মৌখিক দানটাকে বৈধ বলেছে। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী মৌখিক দানটা বৈধ।
ইন্ডিয়ান প্রপার্টি অফ ট্রান্সফার অ্যাক্ট সম্ভবত, ভুলে যাচ্ছি, ছোট মাথা তো অত মনে নেই, সেই কাগজটা এখন নাই, আনতে ভুলে গেছে আজকে। মানে তিনটে চারটে আইনের সামনে রেখে আপনার আমার দাদুরা যে মৌখিক দান করে গিয়েছিল সেটা বৈধ। মোদিজি নতুন আইন নিয়ে এসে এটাকে অবৈধ ঘোষণা করে কি করছে, সমস্ত সম্পত্তিটাকে লুটতে চাইছে। এবার আমাদের বক্তব্য, যদি মোদিজি বলতো যে 1995 এই 2025 সালে আমি আইন পাস করছি, এই আজকের পর থেকে কেউ যদি মৌখিক তুমি দান করো তাহলে ভাই সেটা আমি কেড়ে নেবো, আমি সেটা দেবো না, তাও মেনে নেওয়া যেত। মোদির জন্ম হয়নি, মোদির বাবার জন্ম হয়নি, মোদির দাদুর জন্ম হয়নি, মোদির পদ্দাদুর জন্ম হয়নি, তার আগে থেকে আপনার আমার পূর্বপুরুষ যে সম্পত্তিটা উৎসর্গ করে গিয়েছে, মোদি তার সংখ্যার জোরে সেটা কেড়ে নিতে চাইছে। এই সম্পত্তি কাটতে দেওয়া যাবে না, প্রয়োজনে জীবনে রক্ত দিয়ে দেবো, জেলে যাব, জীবন দেবো, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আইনি লড়াই করব, এই সম্পত্তি হাতছাড়া হতে দেব না। যেখানে আমার বাপ শুয়ে আছে, আমার দাদু শুয়ে আছে, আমার পদ্দাদু শুয়ে আছে, সেই কবরের উপরে এদের আমোদ প্রমোদের জায়গা, এদের মদের ভাটিখানা আমরা কোনো মতেই করতে দেব না। আর আমি আন্দোলন করব, আমাদেরকে যারা দিল্লি যাওয়ার নিদান দেবে, সামনে 2026 সাল আসছে, তাদেরকে আমরা বুঝিয়ে দেব এই মোদির বন্ধুকেও আমরা দিল্লিতে পাঠিয়ে দেব। হবে তো নাকি? একটা শপথ করবেন আমার সাথে আপনারা, আগে শুনিয়ে বলে দিই, শপথটা করুন। আমি আমার পক্ষে কিন্তু ভোট চাইবো না, শপথটা আমরা একসাথে করব 2026 সালে। যারা ওয়াকাফের, তার আগে শুনে নেন, তারপরে হাত তুলবেন, যদি দুজন হাত তুলেন দুজনই তুলবেন। এই শপথ করব আমরা 2026 সালে যে ভোট আসছে, যারা আমাদেরকে এই পশ্চিমবাংলায় আন্দোলন করলে আমাদের ছেলেদেরকে ধরে জেলের মধ্যে রাখছে, আমাদের ছেলেদের বাড়িতে গিয়ে মিথ্যায় বিএসএফ সেজে গুলি করছে, আমাদের ছেলেকে যারা গুলি করে মারছে, আমাদের নামে যারা মামলা দিচ্ছে, তাদেরকে ভোট দেবো না। যেটা ইচ্ছা দেবেন, শুনেন আগে, তারপরে হাত তুলবেন, নোটাতে দেবেন। আমি খামচিহ্নতে দেওয়ার কথা বলছি না ভাই, ভাববেন না যে ভাইয়ের হাত তুলিয়ে বলবে সবাই শপথ করো আইএসএফ কে ভোট দাও, অতটা আমার দুর্দিন এসে যায়নি। কিন্তু আমাকে বুঝাতে হবে, এত সাহস পেল কোথা থেকে? যাদের ভোট নিয়ে আছে, নবান্নের 14 তলায় বসে আছে, যাদের জন্যই আছে নবান্নের 14 তলায় বসেছে, তাদের কবরস্থান, তাদের মাদ্রাসা, তাদের মসজিদ, তাদের ঈদগাহ, তাদের মাজার, তাদের বিভিন্ন জায়গা যখন হাতছাড়া হয়ে যাচ্ছে, তাদের পক্ষ নিয়ে কথা বলা তো দূরের কথা, এত হুমকি সুরে বলছে যে ওয়াকাফ নিয়ে কেউ এ করলে আমার থেকে বেরো 270 কেউ হবে না, তাই তার বিরুদ্ধে ভোটটা করতে হবে না। তাই হাত তুলুন সবাই যারা শপথ করবেন, ভোট শপথ। এখন আমি সবাইকে তুলতে বলছি না, যারা আমার সাথে সহমত দেবেন, আমরা শপথ করছি, সবাই বলুন আমরা শপথ করছি। 2026 সালে ইলেকশন আসছে, এই 2026 ইলেকশনে যেই বিজেপি আমাদের মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে আইন তৈরি করেছে, সেই বিজেপিকে একটাও ভোট দেব না। আমরা আরো শপথ করছি, যেই বিজেপিকে আমাদের রাজ্যে সহযোগিতা করছে তৃণমূল, আমাদেরকে দিল্লি যে আন্দোলন করতে বলছে, সেই তৃণমূলকেও একটা ভোট দেব না। শপথ করলাম তো? আচ্ছা, আমাদের রাজ্যে কেন মনে থাকবে তো ভাই, আমি কিন্তু আইএসএফ কে ভোট দেওয়ার কথা বলেছি কি? আমি আইএসএফ কে ভোট দেওয়ার কথা বলিনি। পছন্দ হলে দেবেন, না হলে নোটা একটা জানেন তো, সব থেকে তলা সুইচটা যে জোরে জোরে টিপবেন, বুঝতে পেরেছেন? 2019 সালে আমার বড় ভাই যান আমাদের শ্রীরামপুর সিটের কথা বলেছিল যে নোটাতে ভোট দিবার, রেকর্ড হয়ে গেছিল, 25,000 ভোট নোটাতে পড়েছিল, গুগলে সার্চ করে দেখবেন। বলেছিল একে ভোট দেবে না, কাকে ভোট দেবে তাও বলেনি। লোক কি করেছে, নোটা 25,000 ভোট নোটাতে পড়েছিল, মাথায় রাখুন, দেখাতে হবে। তখন আপনি যখন একবার ধাক্কা দেবেন না, আপনার পায়ের কাছে এসে পড়ে থাকবে। আপনি ধাক্কা দিচ্ছেন না, আপনার ভোট এমনি পেয়ে যাচ্ছে, ওই জন্য আপনাকে। এবার এখানে কেন আন্দোলন করলে লড়াই করবে কেন বলছে বলুন? উত্তরপ্রদেশে আন্দোলন করলে 1 লাখ টাকা জরিমানা, জেলে ভরে দিচ্ছে। পশ্চিমবাংলায় আন্দোলন করলেও জেলে ভরে দিচ্ছে। তাহলে বিজেপি আর তৃণমূল আলাদা মনে হয়? মনে হচ্ছে? তা আপনাকে আমাকে সেই লড়াইটা করতে হবে। আমি এই জন্যই বলছি, দেখুন আমি চলে যাওয়ার পরে অনেকে বলতে পারে ভাইজান আইএসএফ এর হয়ে ভোট দিবার কথা বলে গেল। একবার বলেছি কি ভাই, পছন্দ হলে দেবেন, না হলে দেবেন।
কোনো অসুবিধা নেই ভাইজান, আপনার জন্য জান দিয়ে দেবো ভাইজান। জান দিতে হবে না, ঠান্ডা মাথা রাখো। ভাইজান তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। ঠান্ডা আমি করে দেখে বল পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ শেষ হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি আপনাদের বলার এই চাই যে আপনি যদি শিক্ষা না দেন, আপনাকে ও সমীহ করবে না, আপনাকে রেসপেক্ট করবে না। আপনি বলুন পশ্চিমবাংলায় কেন আন্দোলন করতে আটকাচ্ছে, এটা ভাবতে হবে। আচ্ছা আন্দোলনটা কার বিরুদ্ধে হচ্ছে? আমাদের রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা করছি কি? আন্দোলন করছি বর্বর বিজেপি, জ্যোতিবাবুর ভাষায় ওরা বর্বর, ওদের বিরুদ্ধে। তাহলে পশ্চিমবাংলায় কেন আন্দোলন করতে দিচ্ছে এটা ভাবতে হবে। পশ্চিমবাংলায় আন্দোলন করবেন, উত্তরপ্রদেশের মানুষ শক্তি পাবে। পশ্চিমবাংলায় আন্দোলন করবেন, দিল্লির মানুষ শক্তি পাবে। পশ্চিমবাংলায় বড় বড় আন্দোলন হবে, হরিয়ানার মানুষ শক্তি পাবে। পশ্চিমবাংলায় বড় বড় আন্দোলন হবে, মহারাষ্ট্রের মানুষ শক্তি পাবে। পশ্চিমবাংলায় বড় বড় আন্দোলন হবে, উড়িষ্যার মানুষ শক্তি পাবে। পশ্চিমবাংলায় বড় বড় আন্দোলন হবে, আসামের মানুষ শক্তি পাবে। পশ্চিমবাংলায় বড় বড় আন্দোলন হবে, সারা ভারতবর্ষের বিজেপি বিরোধী শক্তিরা শক্তি পাবে। বিজেপির বিরুদ্ধে সারা ভারতবর্ষে আন্দোলন তখন সংগঠিত হবে। সেই জন্যই বিজেপি হয়তো তৃণমূলের সুপ্রিমোকে বলে দিয়েছে পশ্চিমবাংলায় আন্দোলন করতে দেওয়া যাবে না, পশ্চিমবাংলায় ব্রিগেড সমাবেশ করতে দেওয়া যাবে না। সেই জন্য ছলে কলে কৌশলে ব্রিগেডের সমাবেশটা এরা বন্ধ করে দিয়েছে। তাই আমাদেরকে দায়িত্ব নিতে হবে, যত এরা আন্দোলন বারণ করবে তত বেশি করে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে শান্তিপূর্ণভাবে অলিতে গলিতে বাজারে যেখানে ইচ্ছা জায়গায় ডাকবে সেইখানে আমরা ভিড় করাবো। ভিড় করিয়ে রাজ্য সরকারকে বুঝিয়ে দেবো যে তোমার কথা আমরা শুনবো না, তুমি রাজা আমরা প্রজা নয়, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে এই রাজার দেশে আমরা সবাই রাজা। রাজা নাকি হুকুম দেবে? সংবিধান প্রত্যেকটা মানুষকে তা অধিকার দিয়েছে। আমরা 5 বছরের জন্য দায়িত্ব দিয়েছি চালাবার, আবার জনগণ চাইলে নবান্ন থেকে নামিয়ে করে। এত পাওয়ার আপনাদের হাতে আছে, এত পাওয়ার থাকার পরে আপনার কবরস্থান চলে যাচ্ছে, আপনি কিছু করতে পারছেন না, কারণ পাওয়ারটাকে আপনি ইউজ করতে পারেননি। হাতির যা শরীর না, একটা উদাহরণ দিয়ে শেষ করে দেবো। হাতি দেখবে বিশাল শরীর, এখন সার্কাসে দেখবেন বেশি হাতি দেখা যায়। হাতির পায়ে এখন যে শিকল দিয়ে বাঁধা আছে, হাতি চাইলে না ওই রকম 10টা শিকল ছিঁড়ে ফেলার ক্ষমতা রাখে, কিন্তু এখন কেন বলুন তো ছিঁড়তে পারেনি? বলুন কেন ছিঁড়তে পারেনি? কেন এখন মানেনি? প্রথম দুটো জিনিস, হাতে কান দিয়ে হাতির শরীর চাপা, তার শরীরকেও দেখতে পায় না যে আমার কত বড় শরীর। দ্বিতীয় কথা হলো বাচ্চাবেলা থেকে এমন প্র্যাকটিস করিয়েছে, দড়ি বেঁধে বেঁধে তখন দড়ি মানত। তখন বাচ্চাবেলায় অনেক চেষ্টা করেছে, ছিঁড়তে পারেনি। এখন বড় হয়ে গেল, বাচ্চাবেলার আদত রয়ে গেছে, তখন ছিঁড়ি করার চেষ্টা করেছে, ঘা পা হয়েছে, অনেক চুলকানি হয়েছে, অনেক কষ্ট পেয়েছে, এখন পা নড়ায়নি। সেই বাচ্চাবেলার কথা মনে আছে যে আমি ছিঁড়তে পারবো না। তো এখন আর বাচ্চাবেলার কথা মনে রাখলে হবে না। রাজনীতির ময়দানে নওশাদ সিদ্দিকী এসেছে, রাজনীতির ময়দানে আব্বাস সিদ্দিকী এসেছে, রাজনীতির ময়দানে দলিত আদিবাসী মুসলমানের ঐক্য এসেছে, রাজনীতির ময়দানে জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে। এখন আমরা পারবো, উই ক্যান ডু, উই ক্যান নট নট। এটা মাথায় রাখবেন, আর না হলে কিচ্ছু হবে না। আর একটা উদাহরণ দেবো, শোনার মতো মানসিকতা আছে? মাঠ জানেন তো আপনারা? যান, আমার তোয়াশা জানের বাড়ির আগে ডান দিকে পড়ে, বাড়িটা পার করে গিয়ে আইয়া দিয়ে আপনারা বেশি আসেন তো, বাঁ দিকে পড়ে এখানে স্টেডিয়াম হয়েছে। ওই স্টেডিয়াম করাতে অনেক কেলেঙ্কারি আছে, 78 লক্ষ টাকার একটা স্টেডিয়াম, মানে বুঝতে পেরেছেন কত মাল উঠেছে, খেয়ে নিয়েছি, যাক তাও তো কিছু একটু পেয়েছি। যাক, ওই প্রথম বছর আগে ওয়ানডে হতো দিনে, আর এখন ইদানিং গেলেন ডে নাইট হচ্ছে। তো প্রথম বছর যখন ডে
হচ্ছিল, আমরা মাঝে মধ্যে ঘুরতে যাই, ওই বছরে একটা দিনে হয়তো ফুটবল মাঠে যাই, তাও ওই সেমিফাইনাল ফাইনাল খেলার সময় ওই আমাদের মাঠটাই যায়। তো এই প্রথম বছর যখন সময় ছিল নাইটে খেলা হচ্ছে যাব, আমি নিজের চোখে দেখেছি, নিজের চোখের কথা বলছি, যে একটা প্লেয়ার স্ট্রাইকার একটা টিমের সেমিফাইনালে একা টিমকে টেনে গোল দিয়ে ফাইনালে তুলেছে। ফাইনালে গোল শূন্য অবস্থায় ছিল, ফলে কি হয়, ট্রাইব্রেকার মারার মাধ্যমে সম্পূর্ণ হয়, নাহলে টচ হয়। তো ট্রাইব্রেকার হচ্ছে, আমরা লাইনে আছি, ওই স্টেজে বসে খেলা দেখে ভালো লাগে না, যখন সব বন্ধু বান্ধবরা থাকে একটু খেলাখেলি করি, ওর মধ্যে গোলবেলা কেউ কারো ঠেলে দিল, এরকম একটু বদমাশি করি। তো লাইনে ধারে যেখানে আমরা দাঁড়িয়ে আছি তার অদূরেই ওই টিমটার প্লেয়াররা আছে, নাইজেরিয়ান প্লেয়ার ছিল। ওকে বারবার প্রথম শট থেকে বলছে তুই মারতে যাবে না, ওকে পাঠাচ্ছে। প্রথম ওদের ল্যাঙ্গুয়েজে বলছিল, আর অন্য একটা নাইজেরিয়ান, ওদের তো আমি ভাষা বুঝতে পারিনি, ওদের ভাষা আমার অসুবিধা হয়। তো তখন আমি বুঝতে পারি কি বলছে। তখন আমাদের একটা বাঙালি প্লেয়ার ওকে বলছে, ওটা ওই কান না, সরি আই কান নট, আমি পারবো না, আমি পারবো না, এরকম বলছে। ওকে জোর করে পাঠিয়েছে। এত ভালো প্লেয়ার সেমিফাইনালে একা গোল করে টিমকে ফাইনালে তুললো, এবং অপোনেন্ট প্লেয়ারের শুধু গোলকির জন্য গোল খায়নি, ডিফেন্স ভেঙে চুরমার করে ঢুকে যাচ্ছে, এত স্কিল পায়। কিন্তু সে বারবার বলছে আমি পারবো না, ওকে ঠেলে পাঠিয়েছে। ও দূর থেকে এসে এমন শট মেরেছে, ওই রকম আরেকটা ফুটবল মাঠ লাগবে, অত দূরে যে বল করেছে। কনফিডেন্স, ভালো প্লেয়ার হলেও লো হয়ে গেছে। তো আপনাদের এলাকার অনেক ভালো ভালো প্লেয়ার আছে, আপনাদের আছে, আমি না বলবো না। বুঝতে পারছেন কি বলছি? বোঝার ক্ষমতা হলে বুঝে নেবেন, নাহলে যে পোগো চ্যানেলে ইউটিউবে গিয়ে পোগো চ্যানেলে কার্টুন দেখবেন। অনেক ভালো ভালো প্লেয়ার আছে, দুর্ভাগ্য তাদের কনফিডেন্স লো হয়ে গেছে, এই জালিম সরকারের বিরুদ্ধে লড়তে তারা পারবে না। নওশাদ সিদ্দিকী বলছে এই জালিম সরকারের বিরুদ্ধে লড়বো, মানুষের হয়ে কথা বলবো, তাদের একবার কাউ যদি 100 বার জেলে দেয়, জেলে যাওয়ার জন্য প্রস্তুতি আছে, কিন্তু লড়াইটা করবো। কনফিডেন্স রাখতে হবে, কনফিডেন্স লো হলে ওই রকম ফুটবল প্লেয়ারের দশা হয়ে যাবে। তাই অনুরোধ আপনাদের কাছে করছি, কনফিডেন্স লো করার জায়গা নাই, আপনাদের হয়ে নওশাদ ভাই আছে, লড়াই করে যাবে, মাঝপথে ছেড়ে পালিয়ে যাওয়ার ছেলে নয়, আর যাবেও না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাজনীতি নিয়ে মানুষের মধ্যে হানাহানি জড়াবেন না, যার যাকে ভালো লাগবে ভোট দেবে। তবে তৃণমূল বিজেপিকে ভোট দেওয়ার কোনো প্রশ্ন আসছে না, দিনের শেষে প্রতিবেশী, ওটা মাথায় রেখে রাজনীতি করবে, মাথায় থাকবে তো ভাই। দিদিমণি মন্দির উদ্বোধন করছে, চরম বিরোধী, দিদির ফল যদি চলে যেতে পারে মন্দিরে, তাহলে আপনি আপনার এলাকার চায়ের দোকানে আইএসএফ আর তৃণমূল, কংগ্রেস, বিজেপি, সিপিএম একসাথে বসে কেন চা খেতে পারবে না? শুভেন্দু অধিকারীকে চায়ের আমন্ত্রণ করলো, বিধানসভায় চলে গেল। আমিও রমজান মাসে গিয়েছিলাম, আমি আমার কাজের জন্য পকেটে পানির বোতল নিয়ে গেছিলাম ভাই, বুঝতে পারছো তো? পকেটে পানির বোতল নিয়ে গেছিলাম, বুঝতে পারছো না কি বলছি? যদি দিলে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির সাথে চায়ের দোকানে বসে এক জায়গায়, চায়ের দোকানে বিধানসভায় বসে যদি এক জায়গায় চা খেতে পারে, আপনারা কত বড় লিডার হয়ে গেছেন। বিজেপির এখন বড় লিডার শুভেন্দু অধিকারী, তৃণমূলের বড় লিডার মমতা ব্যানার্জি, তারা দুটো বড় লিডার যদি এক জায়গায় বসে চা খেতে পারে, আপনারা বুথের চুনোপুটি নেতা এক জায়গায় বসে কেন চা খেতে পারবেন না চায়ের দোকানে? ওরা এসি ঘরে বসে চা খাচ্ছেন, আপনারা অন্তত নন এসিতে চা খান। কেন মারামারি করছেন ভাই? কেন হানাহানি করছেন? যাদের জন্য মারামারি করছেন তারা যদি আবার এক দলে হয়ে যায়। আপনি আজকে দিলীপ ঘোষের হয়ে মারামারি করছেন তৃণমূলের বিরুদ্ধে, কালকে দিলীপ ঘোষ যদি তৃণমূলে চলে যায়। আপনি আজকে অভিষেক ব্যানার্জির হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন, আইএসএফ এর বিরুদ্ধে লড়াই করছেন, কালকে অভিষেক ব্যানার্জি যদি বিজেপিতে চলে যায়, তখন কি হবে? লড়াইটা তো আপনার থেকে গেল, কেস তো আপনি খেলেন, জেল তো আপনি কাটবেন। এটা মাথায় রাখবেন। অনুরোধ, রাজনীতিতে যার যাকে ভালো লাগবে সেই দল নিয়ে যাবে, তার আইডিওলজিকে পছন্দ হলে তার নামে জয়ধ্বনি দেবে। দিনের শেষে প্রতিবেশী মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। কি হবে? হানাহানি মারামারিতে হলে দেখুন এই কালীগঞ্জের, এই কালীগঞ্জ তো ওই যে এই যে ক্লাস 4 এর বাচ্চা নিয়ে কি হবে? সন্ধ্যাবেলা দেখুন টিভি খুলুন, বড় বড় নেতারা টিভিতে বসে ভাষণ লাগিয়ে দেবে, এর বাইরে কিচ্ছু হবে না ভাই। তাও যারা বসবে তারা অনেকে দেখবেন মেকআপ টেকআপ করে বসবে। ক্ষতি কার হলো? ওই মাটি, ওর একটাই মই, ওই বাপটি। তাও আমি বলে দিচ্ছি, কতটা খারাপ হবে নাকি জানি না, তাদের বিধবা দম্পত্য জীবনের আমি এত খবর নিয়ে নিয়েছি ভাই, আমি এত খবর নিয়ে বলছি, তাদের বিবাহ অনেকদিন হয়েছিল, অনেকদিন পরে ওই একটি সন্তান বাচ্চাটি হয়েছিল। মানে অনেকের হয় না, অনেক সমস্যা থাকতে পারে, সেই সন্তানটাকে হারা হলো। তাহলে মা আর বাপটার কিভাবে দিন যাচ্ছে?
আর সন্ধ্যাবেলা দেখেন টিভি ডিবেটে মুখে মেকআপ টেকআপ করে বসে কেউ বলবে এটা উচিত হয়নি, কেউ বলবে আমরা তোমার ওরা বেড়েছে, এই গল্প হবে। পতিত হলো ওই গরিব মাটা, ওই বাপটা, ওই মেয়েটি পৃথিবী থেকে বিদায় নিল। তাই অনুরোধ আপনাদের, যার যে দল ভালো লাগবে করুন, যার ঠান্ডা ধরে যাকে নিয়ে যেতে ভালো লাগবে নিয়ে যান। দিনের শেষে প্রতিবেশী আপনার বিপদ হলে নওশাদ সিদ্দিকী আসতে গেলে 2 ঘন্টা টাইম লাগবে, এটা মাথায় রাখবেন। আপনার বিপদ হলে আলিমুদ্দিন স্ট্রিট থেকে আসতে গেলে 3 ঘন্টা মতো টাইম লাগবে, এটা মাথায় রাখবেন। আপনার বিপদ হলে বিজেপির পার্টি অফিস এখন শর্ট লেগে চলে গেছে, ওখান থেকে আসতে গেলে 3.5 ঘন্টা টাইম লাগবে উদ্ধার করতে, মানে মাথায় রাখবেন। আপনার বিপদ হলে প্রদেশ কংগ্রেস অফিস কলকাতা থেকে আসতে গেলে 3 ঘন্টা টাইম লাগবে, এটা মাথায় রাখবেন। আপনার বিপদে কে উদ্ধার করবে? আপনার পাশের বাড়ির লক্ষ্মী। তার সাথে মারামারি ওর সাথে জড়াবেন না এই রাজনৈতিক দলের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আস্তে আস্তে বিদায় নিন।